বল, একদিনের পর থেকে কোনো প্রশ্ন যদি থেকে থাকে। না, আমার কোনো নেই। আনিশা, না, আমার নেই। বেশ। আচ্ছা, আমরা মাল্টি স্টেপ রিয়াকশন বা কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে দুটো টাইপ আমরা পড়েছি, একটা হচ্ছে অপোজিং রিয়াকশন আর একটা হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন। আরেকটা টাইপ যেটা আমাদের আছে সেটা হচ্ছে প্যারালাল রিয়াকশন, সেটা তুলনামূলক ইজিয়ার। তো তার ম্যাথটা আমি একটু দেখাবো। প্যারালাল রিয়াকশন, প্যারালাল রিয়াকশন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অপোজিং রিয়াকশন আমরা কি দেখেছি, যে একটা রিয়াক্টেন্ট আছে, একটা প্রোডাক্ট আছে। রিয়াক্টেন্ট যেমন প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, প্রোডাক্টও রিয়াক্টেন্টে কনভার্ট হচ্ছে, দুটো দিকেই বিক্রিয়াটা করছে, এটাকে উভমুখী বিক্রিয়া বলে বেসিক্যালি বাংলায়। কনজিকিউটিভ রিয়াকশন আমরা কি দেখেছি, যে একটা ইন্টারমিডিয়েট আছে এবং বলেছি ইন জেনারেল একাধিক ইন্টারমিডিয়েট থাকতে পারে, এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে। ফাইনাল রিয়াক্টেন্ট, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে সি, রিয়াক্টেন্ট হচ্ছে এ, বিটা আমার ইন্টারমিডিয়েট। এবং সেক্ষেত্রে আমরা আরডিএস কি করে ব্যবহার করে, রেট ডিনামিক্স টাইপ কি করে ব্যবহার করে সেটা দেখিয়েছি। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন কি করে ব্যবহার করে সেটা দেখিয়েছি। আহ, আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে প্যারালাল রিয়াকশন। এবং সেটা কি হচ্ছে, সেটা বেসিক্যালি ভাবতে পারিস যে এ থেকে বি তৈরি হচ্ছে উইথ সাম রেট কনস্ট্যান্ট কে 1, আবার এ থেকেই সি তৈরি হচ্ছে উইথ সাম রেট কনস্ট্যান্ট কে 2। এবং দুটো একই সাথে ঘটছে, প্যারালালি ঘটছে, ঠিক আছে? প্যারালালি ঘটছে মানে সাইমালটেনিয়াসলি একই সাথে ঘটছে। তো এটাকে অনেক সময় কিভাবে লেখা হয়, এটাকে অনেক সময় এভাবে লেখা হয়, এ থেকে বিও তৈরি হচ্ছে, এ থেকে সিও তৈরি হচ্ছে। এইভাবে অনেক সময় দেখানো হয় যে একই সাথে এ থেকে বিও তৈরি হচ্ছে, এ থেকে সিও তৈরি হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলে প্যারালাল রিঅ্যাকশন। এরকম বুঝতে পারছি যে মানে এই প্রত্যেকটাকে একটা করে চ্যানেল বলে। তো এটা একটা চ্যানেল উইথ রেট কনস্ট্যান্ট কে 1, এটা একটা চ্যানেল উইথ রেট কনস্ট্যান্ট কে 2, এরকম মাল্টিপল চ্যানেল থাকতে পারে এ বিভিন্ন দিকে যাওয়ার একই সাথে, কিন্তু আবারও বলছি একই সাথে, মানে একই সময়। তাহলে এখানে আমরা এগিয়ে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল। ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, আমরা এতদিন অব্দি যেভাবে কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করেছিলাম সেটা এইভাবে এক্সপ্রেস করেছিলাম যে কনসেন্ট্রেশন অফ এ ধর, আমরা যেভাবে লিখবো জেনারেলি কেমিস্ট্রি কম্পিটিশন যেভাবে লেখা হয় সেটা হচ্ছে যে কোনো কিছুর কনসেন্ট্রেশন বোঝাতে সেইটা লিখে তার পাশে একটা থার্ড ব্র্যাকেট দেয়। এটা মানে এটাই কনভেনশন, আমরা ওটা ফলো করার চেষ্টা করছিলাম, কারণ এইভাবে লিখতে বেশি লিখতে হয় অ্যাকচুয়ালি না। বাট কনসেন্ট্রেশন অফ এটাকে এভাবেও লেখা যায়, কনসেন্ট্রেশন অফ এটাকে এভাবেও লেখা যায়। খেয়াল রাখতে হবে কোনো রিয়াকশন চলাকালীন, রিয়াকশন চলাকালীন কনসেন্ট্রেশনটা কিন্তু টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে, মানে টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি একটা, টাইমের সাথে সাথে বদলাচ্ছে। তা আজকে আমরা খানিকটা এই কন্ডিশনটা ফলো করে লিখবো। আমি দেখলাম সব জায়গায় এভাবে লিখছে, ওদের ফলে তোদের পরীক্ষায় চিনতে সুবিধা হবে, মানে ফিজিক্স কিছু বদলাচ্ছে না তাতে। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল রেট ল যদি আমাকে লিখতে হয় এইটার সাপেক্ষে, তাহলে এবার বল যে বা বা এইটার সাপেক্ষে যে কোনো একটাকে দেখে বলতে পারি, কোনো সমস্যা নেই। এইটার সাপেক্ষে তাহলে ডি এ ডিটি, মানে এ এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে সেটা তো দেখিয়েছি। যে প্রথমে আগে দেখতে হবে যে কোনো একটা প্রক্রিয়া এ কমছে না বাড়ছে। আচ্ছা, আমরা সব ক্ষেত্রে ধরে নেবো যে রিয়াকশন গুলো ফার্স্ট অর্ডার, ঠিক আছে? তাহলে আমরা ধরে নেবো কি, অল রিয়াকশনস আর ফার্স্ট অর্ডার। তার মানে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের সাথে টু দি পাওয়ার 1 এর সাথে পরিবর্তন হবে। তাহলে এই পার্টটার জন্য এর কনসেন্ট্রেশন কমবে না বাড়বে, আগে সেটা বল। কমবে। কমবে। তাহলে আগে কি দিয়ে লিখবো, আগে একটা মাইনাস লিখবো। হ্যাঁ। তাহলে কিভাবে কমবে, তাহলে তার টার্মটা কি হবে বল, দুজনে কেউ একজন বল। মাইনাস, মানে যেটা বলতে K1C, মানে বা সি এর বদলে এ লিখছো আর কি। তাহলে কে 1 কনসেন্ট্রেশন অফ এ। আর এই এই পার্টটার জন্য এর কনসেন্ট্রেশন কমবে না বাড়বে, এটা তানিশা বল। কমবে। তাহলে এটা কিভাবে লিখবো? তো -K1, সরি K2, হুম, মাইনাস কে 2 K2। এ। তাহলে হুম। ডিএডিটি কি দাঁড়ালো? দেখ, দুটোতেই কনসেন্ট্রেশন অফ এ কমন আছে, তাহলে আমি মাইনাসটা কমন নিলাম।
k1 প্লাস k2 কনসেন্ট্রেশন অফ A এভাবে লিখতে পারি। হুম 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 হুম। এবার কেউ একজন বল তোদের মধ্যে ডি কনসেন্ট্রেশন অফ B dt এটা কি হবে? ইগেন ইদার এটা থেকে দেখে বল না এটা থেকে দেখে বল। ও ডিবি বল কেউ একজন বল। মাইনাস K1A। মাইনাস তানিশা বল। K1 হুম মানে অপরেরটার জন্য -K1A হবে, হুম হুম আর পরে আকাশ মাইনাস আকাশ সিটা বল, ডিসিডিটি কি হবে? আচ্ছা মানে তুই বলতে চাইছিস বি এর জন্য আরেকটা টার্ম থাকবে, বি এর জন্য কি একটা টার্ম থাকবে? বি তো এখান থেকে তৈরি হচ্ছে, বি তো আর কোনোভাবে তৈরি হচ্ছে বা হুম বের হচ্ছে না। হুম হুম তাহলে আকাশ ডিসিডিটি দাও, সি এর কনসেন্ট্রেশন চেঞ্জের হারটা কি হবে? মাইনাস K2A। আচ্ছা এবার তোরা যেটা ভুল করছিস সেটা হচ্ছে যে এই মাইনাসটা তখন থাকে যখন এটা শেষ হচ্ছে বা অপচয় হচ্ছে মানে খতম হচ্ছে। কিন্তু এ বি আর সি কি মানে এই যে দুটো স্টেপ তোরা বললি এইটা এবং এটা, এটাতে কি বি আর সি কমছে না বি আর সি বাড়ছে? বি আর সি কিন্তু বাড়ছে, তাহলে এই মাইনাসটা হুম হুম কেন থাকবে? মাইনাসটা থাকার কথা নয়। মাইনাস আমরা কখন লিখি সামনে? এইটা টাইমের সাথে বদলটা ঋণাত্মক কখন হবে? টাইমের সাথে বদলটা ঋণাত্মক মানে কি কমা। এটা বদলটা ঋণাত্মক কখন হবে? যখন এটা কমবে, কিন্তু এই প্রক্রিয়া তো বি কমছে না, এ কমছিল, তাই জন্য হুম। এখানে মাইনাস দিয়ে লিখছিলাম সামনে, এখানেও মাইনাস আচ্ছা, দিয়ে। মানে আমি একটা জিনিস বলছি। হুম একদম প্রথমের দিকে আমরা পড়েছিলাম হুম না যে হুম মানে তোমাকে পৃষ্ঠা পাল্টাতে হবে না, আমি বলছি। হুম হুম এ থেকে বি তৈরি হচ্ছে, হুম এটাকে তো আমরা লিখেছিলাম যে আহ, মানে ডিসিএ ডিটি, মানে হুম মাইনাস ডিসিএ ডিটি হুম ইকুয়াল টু ডিসিবি ডিটি ইকুয়াল টু হচ্ছে K1CA। হুম। তো এখান থেকে তো এটা লেখাই যাচ্ছে, মানে। একদম একদম তো। তাহলে ডিসিবিডিটি কি হচ্ছে দেখ তো, ডিসিবিডিটি কি কোনো আচ্ছা মাইনাস আচ্ছা সাইন আচ্ছা, আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ডিসিএডিটিতে ঠিক। মাইনাস সাইনটা এদিকে গেলে মাইনাস কে ওয়ান হয়ে যাবে। হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ। পারছিস তুই যেভাবে খুশি দেখতে পারিস। আমি ওটাই ভাবছি, আমি এই মাইনাসটা আমি ভেবেছি যে হুম, ওখানেও হুম। যাবে না, ঠিক আছে। ওটা আমরা বলেছিলাম যে যখন আমরা বলবো রিয়াকশন রেট, সেই রেটের ডেফিনেশন কি হবে? সেটা রেটের ডেফিনেশন হবে যদি আমি রিয়াক্টেন্টের সাপেক্ষে লিখি তাহলে ডিএডিটি লিখে আমাকে একটা মাইনাস করতে হবে, আর যদি আমি প্রোডাক্টের সাপেক্ষে লিখি তাহলে আমাকে মাইনাসটা করতে হবে না, কারণ ওটা তৈরি হচ্ছে। হুম এটা হুম সমান হুম সমান ধর কে ওয়ান এ, কথার কথা বলছি আমি, ঠিক আছে? তাহলে তাহলে ডিএডিটি কি হবে তখন? কিন্তু ডিএডিটি হয়ে যাবে মাইনাস কে ওয়ান এ, কারণ এই মাইনাসটা এদিকে যাবে। সেটাই মানে ওটা করারই আরেকটা আহ, আহ, উপায় আমি বলেছিলাম যে ডিএডিটি ডিরেক্টলি কিভাবে লিখবো। আমি দেখবো আগে কমছে না বাড়ছে, যদি কমে তাহলে মাইনাস দিয়ে লিখবো, কোন একটা প্রসেসে যদি বাড়ে তাহলে প্লাস দিয়ে লিখবো। এক্ষেত্রে দুটো স্টেপেই এ কমছে, তাই দুটো স্টেপেই আগে মাইনাস দিয়ে লিখলাম। আর কি হারে কমছে সেটা হচ্ছে ওই স্টেপের রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক, আর ওই স্টেপের রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন। যেহেতু আমি অর্ডার ওয়ান ধরে রেখেছি তাই এখানে টু দি পাওয়ারে কিছু লিখছি না, বেসিক্যালি টু দি পাওয়ারে ওয়ান আছে, এই হচ্ছে মূল কথা। কিন্তু বিআরসি এর ক্ষেত্রে কি হচ্ছে, বিআরসি বাড়ছে, তাহলে এই মাইনাস সামনে থাকবে না। তাহলে সে বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম বুঝতে পেরেছি। তাহলে এই মাইনাস সামনে থাকবে না। বেশ, তাহলে এইটা হয়ে গেল আমার ডিফারেন্সিয়াল রেট ল। এবার যদি এটা ভালো করে দেখিস, মানে ধর আমি জানতে চাইছি যে আচ্ছা এটা ডিফারেন্সিয়াল রেট ল কি বলছে, কনসেন্ট্রেশনের চেঞ্জ কনসেন্ট্রেশনের সাথে কিভাবে রিলেটেড। ডিএ ডিটি কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, সেটা কনসেন্ট্রেশনের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট। এখান থেকে আমি ইন্টিগ্রেটেড রেট ল বার করার চেষ্টা করবো যেটা কনসেন্ট্রেশন টাইমের সাথে কিভাবে রিলেটেড, ঠিক আছে? আবারও বলছি, কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম সেটা কিভাবে কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড, এটা আমাকে দেয় ডিফারেন্সিয়াল রেট ল। এই প্রত্যেকটাই তাই। বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম সেটা কিভাবে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, সি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম সেটা কিভাবে কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড। আর ইন্টিগ্রেটেড রেট ল আমাকে কি দেবে, যে কনসেন্ট্রেশন টাইমের সাথে কিভাবে রিলেটেড, নট কনসেন্ট্রেশনের চেঞ্জ, কনসেন্ট্রেশন টাইমের সাথে কিভাবে রিলেটেড। তাহলে এটা আমি পেয়ে গেলাম ডিফারেন্সিয়াল রেট ল। এবার আমি ইন্টিগ্রেটেড রেট ল বার করার চেষ্টা করবো। এক্ষেত্রে ব্যাপারটা খুব সিম্পলি হবে। তাহলে ধর আগে আমি এ এর ক্ষেত্রে করার চেষ্টা করছি। এ ডিফারেন্সিয়াল রেট ল কি এসছে, ডিএডিটি ইকুয়ালস টু মাইনাস কে ওয়ান প্লাস কে টু এ।
তা দেখ, আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করেছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। এইটা জাস্ট সিমিলার দেখতে, ডিএডিটি ইকুয়ালস টু মাইনাস কে এ, যদি আমি ধরে নিই যে কে ইকুয়ালস টু কে 1 প্লাস কে 2, তার মানে এক্ষেত্রে কিছু চেঞ্জ হচ্ছে না। আমরা এই ইকুয়েশন সলভ করেছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যখন আমরা করেছি, তখন আমরা এই ইকুয়েশনটা সলভ করেছি, যেখানে টোটাল রেট কনস্ট্যান্টটা কি। এখানে শুধু টোটাল রেট কনস্ট্যান্টটা, যেহেতু দুটো আলাদা আলাদা জিনিস ঘটছে তাই তাদের যোগফল, আর কিছু না। ইকুয়েশনটা কিভাবে সলভ করেছি এখানে আমি আবার করে দেখাচ্ছি এখানে। তাহলে এটা বেসিক্যালি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা সলভ কি করে করে, দুটো ভ্যারিয়েবল আছে আমার, বেসিক্যালি এগুলো তো কনস্ট্যান্ট, দুটো ভ্যারিয়েবল আছে, একটা কনসিডারেশন অফ এ আর একটা টাইম। তাহলে আমাকে চেষ্টা করতে হয় যে সিমিলার ভ্যারিয়েবল গুলোকে একদিকে নিয়ে আসতে। তাহলে এখানে কি আছে, এখানে কনসিডারেশন অফ এ একটা এদিকে আছে, একটা এদিকে আছে, আমি চেষ্টা করবো একই দিকে নিয়ে আসতে। আর টি সেটা একটাই আছে, সেটাকে আর অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এটা ডিফারেন্সিয়াল সলভ করার একটা সিম্পল উপায়। এক্ষেত্রে সেটা করা যাচ্ছে, তো আমি সেটা করবো। তাহলে ডি এ, নিচে জাস্ট একটা এ ইকুয়ালস টু মাইনাস কে 1 প্লাস কে 2 ডিটি। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম, হুম হুম বুঝতে পারছি। এটা বেসিক্যালি জাস্ট ডিএক্স বাই এক্স টাইপের জিনিস। তাই যদি দুপাশে আমি ইন্টিগ্রেট করে দিই তাহলে কি হবে, এটা হয়ে যাবে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হুম হুম। তাহলে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? এলিয়েন আসবে তো। হ্যাঁ, তাহলে লগ এ ইকুয়ালস টু কি হবে, কে 1 প্লাস কে 2 জাস্ট বাইরে বেরিয়ে যাবে, কারণ কে 1 হুম প্লাস কে হুম 2 তো হুম। কনস্ট্যান্ট। আর টি শুরু হবে, টি হবে। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশনটা এক করে দিলে এটা হয়ে যাবে টি, তার সাথে একটা ইন্টিগ্রেশন প্লাস কনস্ট্যান্ট। সি হবে। হ্যাঁ, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে। সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মানটা আমি কিভাবে বার করব, তাহলে আহ, যদি ধরি এগেইন এরকম করে লিখবো যে, ওই T0 করে নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি ধরি প্রাথমিক সময়, তার মানে প্রাথমিক সময় মানে টি ইকুয়ালস টু 0-তে কনসেন্ট্রেশন অফ এ ছিল A 0, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা প্রাথমিক সময় এর কনসেন্ট্রেশন, ঠিক আছে। এইটা কিন্তু কনস্ট্যান্ট না। এটা কনস্ট্যান্ট নয় কেন, কারণ এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। আর আমি বলছি এইটা মানে কি, বেসিক্যালি এটা বলতে চাইছি যে তারা, এখানে লিখি কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম ইকুয়ালস টু 0। তাহলে এইটা একটা ভ্যারিয়েবল জিনিস, কিন্তু এটা কিসের সাথে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে। আমি যদি টাইমের একটা ফিক্সড মান নিয়ে নিই তখন এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। ইটস জাস্ট লাইক ধর ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2, এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, কিন্তু যদি ওয়াই অ্যাট এক্স ইকুয়ালস টু 3 এরকম করে বলি, তাহলে যেটা কি হয়ে যাবে, জাস্ট 3 স্কোয়ার প্লাস 2, যেটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ওয়াই যদি এক্স ডিপেন্ডেন্ট একটা জিনিস হয়, এক্স এর মানটা ফিক্স করে দিলে ওয়াই এর মানটা ফিক্সড হয়ে যাবে, তখন সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। একই রকম ভাবে কনসিডারেশন অফ এ একটা টাইম ডিপেন্ডেন্ট জিনিস, কিন্তু আমি কনসিডারেশন অফ এ অ্যাট টাইম ইকুয়ালস টু 0, সেটাতে কনসিডারেশন আমি জানবো আমি কত কনসিডারেশন শুরু করছি বেসিক্যালি, সেটা সেটা একটা কনস্ট্যান্ট জিনিস হয়ে যাবে। তাহলে এবার যদি আমি ওখানে বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, সেটা সেটা হয়ে যাবে এল এন, এর জায়গায় বসাবো এ অ্যাট টি ইকুয়ালস টু 0, যেটা বেসিক্যালি A 0 মাইনাস কে 1 প্লাস কে 2 ইন্টু টি ইকুয়ালস টু 0 প্লাস সি। তাহলে সি এর মানটা কি চলে আসবে আমার, জাস্ট সি ইকুয়ালস টু চলে আসবে A 0। এবার সিটা আমি ওখানে বসিয়ে দেবো। তাহলে সুতরাং ln a equals to minus k1 plus k2 t প্লাস প্লাস এটা হলো প্লাস ln a 0। A 0 মানে a এর কনসেন্ট্রেশন ইনিশিয়াল টাইম 0-তে। তাহলে এটা করলে কি আসবে, আম, আমি যদি ওটাকে এদিকে নিয়ে আসি, তাহলে ln a মাইনাস ln A 0 ইকুয়ালস টু মাইনাস k1 প্লাস k2 t। দুটো লগের বিয়োগফল মানে আমি লগের মধ্যে ভাগ করতে পারি। তাহলে কি হয়ে যাবে, এবার যদি লগটা তুলে দিই দুপাশে ই টু, মানে ডান দিকে ই টু দি পাওয়ার হয়ে যাবে।
তাহলে কনসিডারেশন অফ এ কি চলে এলো, কনসিডারেশন অফ এ 0 টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 টি। এটাই আমার নর্মাল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকটেন্ট কনসেন্ট্রেশনের ফর্মুলাটা এটাই ছিল। জাস্ট এখানে আমার k1 প্লাস k2 জায়গায় একটা k থাকতো। এক্ষেত্রে k1 প্লাস k2 কেন আছে, কারণ দুটো চ্যানেলে রিঅ্যাকশন করছে, একটা রেট কনস্ট্যান্ট k1, একটা রেট কনস্ট্যান্ট k2, তাই টোটাল এর কমার হারটা k1 প্লাস k2 এর উপর নির্ভরশীল। এটা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? বুঝতে পেরেছি। হুম হুম। আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমি যদি বি এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন রেট বার করতে চাই তাহলে কি হবে? তাহলে বি এর ক্ষেত্রে কি ছিল, ডি কনসিডারেশন অফ বি ডিটি, সেটা ছিল বি এর চ্যানেলের রেট কনস্ট্যান্ট k1 ইন্টু কনসিডারেশন অফ এ, এখানে প্লাস ছিল কারণ বি তৈরি হচ্ছে। তাহলে এবার কনসিডারেশন অফ এর ফর্মটা আমি পেয়ে গেছি, এটা হচ্ছে কনসিডারেশন এর ফর্ম, তাহলে আমি এটা বসাবো। তাহলে ডি বি ডিটি ইকুয়ালস টু k1 a0 e টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 t। ভ্যারিয়েবল কটা, এইটা একটা ভ্যারিয়েবল, টিটা একটা ভ্যারিয়েবল, এইটা আমার কনস্ট্যান্ট, এইটা আমার কনস্ট্যান্ট, এই জিনিসটা আমার কনস্ট্যান্ট, এইটা একটা ভ্যারিয়েবল। তাহলে আবার আমি সেম কাজ করবো, টি এর ভ্যারিয়েবলটা এখানে আছে এখানে আছে, তাহলে এটাকে আমি এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বাদ বাকি আমার সব মানে ভ্যারিয়েবল সেপারেশন হয়ে গেছে। তাহলে এবার আমি কি করবো, এখানে ডিবি সেটা হবে কি k1, এগুলো সব কনস্ট্যান্ট বলে আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখবো, e টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 t dt, এখানে ইন্টিগ্রেশন লিখে দেবো। এটা কেন করতে পারছি, ভ্যারিয়েবল গুলো সেপারেট হয়ে গেছে, এই যে ভ্যারিয়েবলটা সেটা শুধু বাদিকে আছে, এই যে ভ্যারিয়েবলটা সেটা শুধু ডান দিকে আছে, আর এগুলো তো কনস্ট্যান্ট আমার। তাহলে আমি দুটো স্টেপে লিখলাম না, মানে ডিটাকে এদিকে নিয়ে যাবো তারপর ইন্টিগ্রেশনটা করবো, দুটো একেবারে লিখে দিলাম আর কি। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছি। হুম 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 তাহলে আমার বি, তাহলে ডিবি ইন্টিগ্রেশন করলে কি হবে, জাস্ট বি হয়ে যাবে। আর এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে, কনস্ট্যান্ট গুলো থাকলো, ই টু দি পাওয়ার এ এক্স, তার ইন্টিগ্রেশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা উপরে আছে। লব আর কি। হুম, না না, e⁻x/a বোধ হয়। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স বাই এ, ই টু দি পাওয়ার এ মানে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কর, ডেরিভেটিভ কর, সেটা সবসময় ই টু দি পাওয়ার এক্স হয়। ডেরিভেটিভ করলে সামনে যদি এটা কনস্ট্যান্ট থাকে হুম সেটা গুণ হয়ে আসে, ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্টটা ভাগ হয়ে আসে। ভাগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এবার বল ই টু দি পাওয়ার, এইটা করলে কি হবে, তাহলে প্রথমে ইন্টিগ্রেশনের ভিতর যেটা আছে ওটা লিখতে হয় অ্যাজ ইট ইজ, তাহলে ওটা লিখলাম। নিচে কি করতে হয়? ভাগ করতে হয়, যে কনস্ট্যান্টের দিকে গুণ আছে সেই কনস্ট্যান্টটা কি, মাইনাস k1 প্লাস k2, কিন্তু প্লাস একটা কনস্ট্যান্ট। এটা বোঝা গেল না বোঝা গেল না? বুঝতে পেরেছি। গেছে গেছে। তাহলে এগিয়ে আবার এই কনস্ট্যান্টের মান কি করে বার করবো, ধরি প্রাথমিকভাবে বি এর কনসেন্ট্রেশন, প্রাথমিকভাবে মানে কি, t ইকুয়ালস টু 0 তে কনসেন্ট্রেশন অফ বি অ্যাট t ইকুয়ালস টু 0, সেটা ছিল ধর 0, মানে আমি বি নিয়ে শুরু করিনি, বি আমার শূন্য ছিল, জাস্ট আমি এ নিয়ে শুরু করেছি। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কি হবে আমার, তাহলে কনসেন্ট্রেশন অফ বি হয়ে যাবে 0, k1 a0 e টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 ইন্টু 0 ভাগ মাইনাস k1 প্লাস k2 প্লাস সি। তাহলে বাঁদিকে থাকছে 0, ডান দিকে থাকছে, এইটা মানে কি, এটা মানে কত হবে, ই টু দি পাওয়ার সামথিং ইন্টু 0, তার মানে ই টু দি পাওয়ার 0 মানে 1। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হুম হুম তাহলে এটা কি থাকবে, এখানে ওপরে থাকবে 1 আর নিচে থাকবে মাইনাস k1 প্লাস k2, তাহলে এখানে k1 k1 প্লাস k2টাকে ওপরে এমনি তুলে নিয়ে যাও, উপরে কি করে তুলবো, উপরে তো নিচে আছে, তাই তো মাইনাস দিয়ে যেভাবে তুলে দাও। টু দি পাওয়ার মাইনাস করে আছে, সেটা করার দরকার নেই তোমার। তাহলে এটা থাকলো, মানে এটা বুঝতে পারলি তো কিভাবে এটা থেকে এটা এলো?
হুম হুম এটা 1 হয়ে গেল, এটা থাকলো, আর এই মাইনাসটা সামনে লিখলাম আমি। তাহলে সি এর মান কি আসবে? সি এর মান আসবে, জাস্ট ওটাকে ওইদিকে নিয়ে যাবো, k1 a0 k1 প্লাস k2। তাহলে কনসিডারেশন বি কি এলো? সুতরাং বাহ, সেটাই হলো। কোনটা ছিল এখানে? এইটা ছিল। এখানে একটা সি আছে, একটা কিছু গন্ডগোল হলো নাকি? না, ঠিক আছে। তাহলে সিটা এখন বুঝে যাবে। তাহলে এই টার্মটা কপি করে নিই জাস্ট। আচ্ছা, হাতে করে লিখছি। প্রথম টার্মটা ছিল k1 a0 e⁻k1 k1 প্লাস k2t ভাগ মাইনাস k1 প্লাস k2। আর তার সাথে প্লাস সি ছিল, সি এর মান এলো আমার k1 a0 k1 প্লাস k2। তাহলে এটাকে ভালো করে লিখলে কি দাঁড়াবে? সামনে টার্মটা কমন চলে যাবে, k1 a0 বাই k1 প্লাস k2। ভেতরে কি থাকবে? 1 মাইনাস e⁻k1 প্লাস k2t। এটাকে সামনে লিখলাম, এই পুরো জিনিসটা কমন নিয়েছি, তাহলে এটা থেকে থাকবে একটা 1, আর এইটা থেকে কি থাকবে? এইটা আর এটা কমন নিয়ে নিয়েছি, এই মাইনাসটা সামনে থাকবে, মাইনাসটা সামনে লিখেছি, e⁻k1 প্লাস k2t। দেখ, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কি কোন কোন পার্টটা থাকে? এই পার্টটুকু থাকে। আমরা যখন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন পড়েছি, প্রোডাক্টের কনসেন্ট্রেশনে থাকে একটা রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্টু 1 মাইনাস e⁻, পুরো রেট কনস্ট্যান্টটা ইন্টু টি থাকে। এক্ষেত্রে এক্সট্রা টার্ম কি আসছে? একটা k1 বাই k1 প্লাস k2। এটা কেন আসছে ভালো করে বোঝার চেষ্টা করি। ফিজিক্যালি কি হচ্ছে এক্ষেত্রে? এটা এই জন্যই হচ্ছে, তার কারণ হচ্ছে যে দুটো চ্যানেলে রিয়াকশন ঘটছে, এ থেকে শুধু বি তৈরি হচ্ছে না। তাহলে বি কতটা তৈরি হবে সেটা শুধু এ কতটা আছে তার উপর নির্ভরশীল নয়। বি এর চ্যানেলের রেটটা টোটাল রেটের কত ভাগ। মানে আমি যদি এ থেকে শুধু বি তৈরি হতো তাহলে এইটা দরকারই ছিল না, k1 বাই k1 প্লাস k2। কিন্তু যদি এ থেকে বি এর সাথে সিও তৈরি হচ্ছে, তাই এই চ্যানেলের রেটটা, টোটাল যে রেট k1 প্লাস k2, তার কত অংশ সেটা নির্ভর করবে, সেটার উপর নির্ভর করবে বি এর কনসেন্ট্রেশন কত হবে। ফিজিক্যালি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? হুম 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 একটা জিনিসের খানিকটা অংশ একদিকে যাচ্ছে, খানিকটা অংশ আরেক দিকে যাচ্ছে। তাহলে কোনো একদিকে কতটা যাচ্ছে সেটা কি নিশ্চয়ই উপর নির্ভর করবে না, ওই দিকে যাওয়ার হার, মোট যাওয়ার হারের কতটা সেটার উপর নির্ভর করবে। সেটাই রিপ্রেজেন্ট করছে এই k1 বাই k1 প্লাস k2 ফ্যাক্টরটা। বাদ বাকি আর পুরো পার্টটা কিন্তু জাস্ট ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের ফর্মুলা যদি দেখিস, সেক্ষেত্রে ওটা এরকমই ছিল। আচ্ছা, এই দুটোটাকে আমি বারবার করে, সেক্ষেত্রে ফর্মুলাটা এটাই ছিল। সরি সরি সরি, কনসেন্ট্রেশন অফ এ টু 1 মাইনাস e⁻k2, এটাই ছিল ফর্মুলা প্রোডাক্টের কনসেন্ট্রেশন। এক্ষেত্রে সব একই জিনিস আছে। সরি, a0 হবে এখানে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। যদি টোটাল রেটটাকে আমি k1 প্লাস k2 ধরে নিই, তার সাথে এক্সট্রা ফ্যাক্টর আছে k1 বাই k1 প্লাস k2। এটা রিপ্রেজেন্ট করছে যে আর একটা ভাবেও রিয়াকশন ঘটছে। এই চ্যানেলের রেটটা এই টোটাল রেটের কত শতাংশ সেটাকে রিপ্রেজেন্ট করছে। আর যেখানে যেটা আমি বারবার করে একটা গন্ডগোল করেছি, সেটা হচ্ছে এই a0টা এটা ব্র্যাকেটের বাইরে হবে। হুম, ও বাবা, এখানেও বলে রেখেছি। আচ্ছা, পরে আমি নোটটা রেক্টিফাই করার সময় করে পাঠাবো, ঠিক করে পাঠাবো। তাহলে এর কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম সেটা কি হলো? এটা এরকম হলো। সরি, বি এর কনসেন্ট্রেশন। একই রকম ভাবে আমি যদি সি এর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড বার করতে চাই, ব্যাপারটা দেখতে কমপ্লিকেটেড, কিন্তু ম্যাথটা সিম্পলি, ম্যাথের মধ্যে নতুন কিছু ছিল না, জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন ছিল। সি এরটা করতে গেলে সি এর ডিফারেন্সিয়াল রেট কি ছিল? কনসেন্ট্রেশন অফ সি ডিটি, সেটা জাস্ট সেম জিনিস ছিল, k2 দিয়েছিল। সরি, এ, এটা ছিল
তাহলে আমি যদি সেম প্রসেস করি, জাস্ট দেখ বি এর ক্ষেত্রে কি ছিল, এখানে কে ওয়ান এ ছিল, সি এর ক্ষেত্রে এখানে কি আছে, জাস্ট কে টু এ আছে। তাহলে আমি সিমিলার প্রসেসটা আবার এর ক্ষেত্রেও করতে পারি। কি করেছিলাম আমি, জাস্ট খুব বেশি এক্সপ্লেন করছি না, বলে দিচ্ছি জাস্ট। জাস্ট আমরা কে এর কনসেন্ট্রেশনটা এখানে বসিয়েছিলাম, সেটা কি ছিল, এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান প্লাস কে টু টি। তারপর কি করেছিলাম, ভ্যারিয়েবল গুলোকে একদিকে নিয়ে এসেছিলাম, তারপরে নর্মালি ইন্টিগ্রেশন করেছিলাম। এটা কনস্ট্যান্ট ছিল, আবার ধরে নিলাম যে এটা জিরো, কোনো সি নিয়ে শুরু করিনি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা জাস্ট জিরো, এটা কে টু এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস ইন্টু জিরো ভাগ মাইনাস কে ওয়ান প্লাস কে টু প্লাস সি। এখান থেকে সি এর মান চলে আসবে জাস্ট কে টু এ জিরো কে ওয়ান প্লাস কে টু। এবার সি এর মানটা এই ইকুয়েশনটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি আসবে, সি এর জায়গায় মানটা বসাবো আমি, আবার কমন নেব, তাহলে কে টু ওয়ান মাইনাস, জাস্ট এটা হবে। তাহলে এটা হচ্ছে সি এর কনসেন্ট্রেশন। ফর্মুলাগুলো সব এক জায়গায় লিখি, এটা বোঝা যাচ্ছে তো, না বোঝা যাচ্ছে না? হুম 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 হুম। তাহলে ফর্মুলাগুলো যদি এক জায়গায় লিখি তাহলে কি দাঁড়ালো, কনসেন্ট্রেশন অফ এটা এলো, কনসেন্ট্রেশন অফ এ জিরো টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান প্লাস কে টু টি, কনসেন্ট্রেশন অফ বিটা এলো কে ওয়ান বাই কে ওয়ান প্লাস কে টু, কনসেন্ট্রেশন অফ এ at time 0 1 minus e to the power minus এটা, কনসেন্ট্রেশন অফ সিটা এলো কে টু বাই কে ওয়ান প্লাস কে টু, এটা। তাহলে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটেড রেট ল ফর অল দ্য থ্রি রিয়াক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস। যেটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, অন্তত এইটা তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের নর্মাল পার্ট, এইখানে যেটা বললাম ফিজিক্যাল পার্টটা, যে বি এর ক্ষেত্রে বি এর কনসেন্ট্রেশন নির্ভর করবে কে ওয়ান বাই কে ওয়ান প্লাস কে টুর উপর, সি এর ক্ষেত্রে নির্ভর করবে কে টু বাই কে ওয়ান প্লাস কে টুর উপর। কেন, দুটো চ্যানেলে রিয়াকশন করছে, বি তে যাওয়ার রেটটা টোটাল রেটের কত শতাংশ, সেটা নির্ভর করবে, সেটার উপর নির্ভর করবে বি এর কনসেন্ট্রেশন। আর সি এর ক্ষেত্রে সি তে যাওয়ার রেটটা টোটাল রেটের কত পার্সেন্ট বা টোটাল রেটের কত অংশ, সেটার উপর নির্ভর করবে সি এর কনসেন্ট্রেশন কত হবে। যেটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে, তাহলে আমি যদি অ্যাট এনি টাইম, এরকম করে লিখি, অ্যাট এনি টাইম, যে কোনো সময় আমি যদি বি এর কনসেন্ট্রেশন ভাগ সি এর কনসেন্ট্রেশন দেখতে যাই, সেটা কি হবে, বি এর কনসেন্ট্রেশন ছিল কে ওয়ান বাই কে ওয়ান প্লাস কে টু, এটা ছিল কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। এবারে কি হচ্ছে, এই টার্মটা কাটছে আর সে একই জিনিস করছে,
এই টার্মটাও কেটে যাচ্ছে, এই টার্মটাও নিচে আছে, নিচে আছে, কেটে যাচ্ছে। তাহলে থাকছে পড়ে কি? থাকছে পড়ে শুধুমাত্র K1/K2। তাহলে যে কোনো সময় রিঅ্যাকশন শুরু হওয়ার পর যে কোনো সময় বি আর সি এর কনসেন্ট্রেশনের অনুপাত কি হবে? দুটো যে আলাদা আলাদা চ্যানেলের রিঅ্যাকশন হচ্ছে, দুটো আলাদা আলাদা চ্যানেলের প্রোডাক্টের কনসেন্ট্রেশনের অনুপাত কি হবে? অনুপাত হবে তাদের দুটো তৈরি হওয়ার যে রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক, তাদের দুজনের অনুপাত। মধ্য কথা আমি যদি ফিজিক্যালি বলতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে এই রিঅ্যাকশনটা যদি স্টার্ট হয়, রিঅ্যাকশন যদি স্টার্ট হয়, তাহলে যে কোনো সময় এর অনুপাত এর সাথে এর অনুপাত কি হবে? জাস্ট এর সাথে এর অনুপাতের সমান। ফিজিক্যালি ওটা হওয়া উচিত। যেটা বেশি ফাস্ট, যদি একটা চ্যানেল আরেকটা চ্যানেল থেকে বেশি ফাস্ট হয়, তাহলে সেই চ্যানেলের যে প্রোডাক্ট তার অনুপাত বেশি হবে, মানে তার পরিমাণ বেশি হবে অন্যটার তুলনায়। সেটাই হওয়া উচিত ফিজিক্যালি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম, যাচ্ছে। হুম তাহলে আমি যদি গ্রাফটা ড্র করার চেষ্টা করি, তোদের ক্ষেত্রে এইটা খুব গুরুত্বপূর্ণ নয়, বিএসসির কনসেন্ট্রেশনের এক্সপ্রেশনটা আলাদা করে গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা, যে বিএসসির কনসেন্ট্রেশনের অনুপাতটা কিন্তু তাদের হার ধ্রুবকের অনুপাতের সাথে সমান হবে যখন প্যারালাল রিঅ্যাকশন হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমি কনসেন্ট্রেশন আর টাইমের গ্রাফটা ড্র করতে চাই তাহলে কিরকম হবে? ওপরে আগে তাহলে এটা ধর আমি বলছি টাইম, আর এটা হচ্ছে ধর কনসেন্ট্রেশন। তাহলে ধর এ শুরু হয়েছিল টাইম ইকুয়ালস টু জিরোতে, কোথা থেকে? A0 থেকে, সেখান থেকে ধর শুরু হলো। শুরু হয়ে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে যেরকম করে কমে, একটা এক্সপোনেনশিয়াল ডিকে হয়, সেরকম করেই কমবে, নর্মাল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো। জাস্ট কমার হারটা K1+K2 এর উপর নির্ভর করবে। বি আর সি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো করেই বাড়বে, যেমন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের প্রোডাক্ট বাড়ে তেমনি করেই বাড়বে, কিন্তু দুটোর বাড়ার অনুপাতটা সেম অনুপাতে হবে না, সেম পরিমাণে হবে না, পি অনুপাতে হবে, তাদের রেট কনস্ট্যান্ট অনুপাতে হবে। তাহলে ধর K1 যদি বেশি হয় K2 থেকে, তাহলে বি বেশি তাড়াতাড়ি বাড়বে সি সি এর থেকে। তাহলে যদি বি এরম করে বাড়ে, তাহলে সি কিরম করে বাড়বে? এরম করে। তাহলে এইটা যদি আমি বলি এটা কনসেন্ট্রেশন অফ সি হয়, তো এইটা হবে কনসেন্ট্রেশন অফ এ, এটা হবে কনসেন্ট্রেশন অফ বি। এক্ষেত্রে আমরা কি ধরে নিয়েছি? K1 greater than K2। এটা কি করে বোঝা যাচ্ছে? বি বেশি তাড়াতাড়ি বাড়ছে, সি কম তাড়াতাড়ি বাড়ছে। এবং যে কোনো একটা টাইমে, ধরে এই টাইমে বি এর পরিমাণ আর সি এর পরিমাণের অনুপাত কি হবে? জাস্ট K1/K2 হবে। এটা কনস্ট্যান্ট থাকবে সবসময়। এখানেও নিলেও তাই হবে, বি এর পরিমাণ আর সি এর পরিমাণ অনুপাত সবসময় K1/K2 হবে। এখানে নিলেও তাই হবে। এই টাইমে যদি দেখি, বি এর কনসেন্ট্রেশন আর সি এর কনসেন্ট্রেশন অনুপাত সবসময় K1/K2 হবে। এটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম, যাচ্ছে। দাঁড়ান, চট করে চার্জে বসে একটু। বেশ, তাহলে আমাদের কনজিকিউটিভ রিঅ্যাকশন বা মাল্টি স্টেপ রিঅ্যাকশন বা কমপ্লেক্স রিঅ্যাকশনের যে তিনটি টপিক ছিল, একটা ছিল উভমুখী বিক্রিয়া বা অপোজিং রিঅ্যাকশন, একটা ছিল কনজিকিউটিভ রিঅ্যাকশন, আর একটা ছিল প্যারালাল রিঅ্যাকশন। সেই তিনটি টপিক আমরা কমপ্লিট করে ফেললাম এবং তিনটে টপিকের ক্ষেত্রে বিভিন্ন কেসে কি হয় সেটা আমরা বলে দিলাম। এরপর আমাদের যে টপিকটা আছে সেটাকে বলে আরহেনিয়াস থিওরি। এটা তোরা 12-এ পড়ে থাকবে, মানে খুব নতুন কিছু নয়, বাট এগেইন সেটা আমরা একটুখানি পড়ার চেষ্টা করবো। শুরুটা করি আমরা খানিকটা বলে, তারপর একটা ব্রেক নেবো। আচ্ছা, তাহলে এরকম করে বলি আরহেনিয়াস থিওরি। আরহেনিয়াস থিওরির মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে যে হার ধ্রুবক, এতক্ষণ আমরা যতক্ষণ পড়েছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, থার্ড অর্ডার রিঅ্যাকশন, বা থার্ড অর্ডার পড়িনি যাই হোক,
আর মাল্টি স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি কনসেন্ট্রেশনটা টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়, এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে কোন একটা রিয়াকশনের একটা অর্ডার থাকে, একটা হার ধ্রুবক থাকে, একটা রেট কনস্ট্যান্ট থাকে। হার ধ্রুবক মানে রেট কনস্ট্যান্ট, মানে ওই কে গুলো, এই কে গুলো কি করে, মানে এর মানটা কি করে ডিটারমাইন হয় বা এর মানটা কি করে পরিবর্তন হয়, আমরা ধরে নিই যেগুলো সবসময় কনস্ট্যান্ট থাকে। কিন্তু এর মান কিসের উপর নির্ভর করে বা কি দ্বারা পরিবর্তিত হতে পারে সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি। আর্হেনিয়াস থিওরি যেটা বলে সেটা হচ্ছে এই হার ধ্রুবকের তাপমাত্রার সাথে নির্ভরশীলতা, সেটাকে বলে। তাহলে হার ধ্রুবক আর তাপমাত্রা, তাপমাত্রাটা কিন্তু ক্যাপিটাল টি, এটা কিন্তু টাইম না, খেয়াল রাখবি। এদের মধ্যে নির্ভরশীলতা কি সেটা বলে আর্হেনিয়াস থিওরি। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল আইডিয়া। আর্হেনিয়াস থিওরির মূল পেছনের মূল বক্তব্যটা কি, আমরা এতক্ষণ যেটাকে ইগনোর করছিলাম, এই রেট কনস্ট্যান্ট গুলো কিভাবে পরিবর্তিত হতে পারে বা এটা কিসের উপর নির্ভর করে কোনো একটা চ্যানেলে, ধর এই থেকে বি তৈরি হচ্ছে, সি তৈরি হচ্ছে, দুটো রেট কনস্ট্যান্ট আলাদা, কেন আলাদা বা কিসের উপর নির্ভর করে আলাদা। ফিজিক্যাল আইডিয়া নিয়ে এখানে খুব কথা নেই, কিন্তু মূলত ম্যাথমেটিক্যাল আইডিয়াটা যে কিসের জন্য আলাদা হতে পারে সেইটা নিয়ে কথা বলে আর্হেনিয়াস থিওরি, এবং সেটা টেম্পারেচারের সাথে কিভাবে নির্ভরশীল, সেইটার মূল বক্তব্য মানে সেটা নিয়ে মূল বক্তব্য হচ্ছে আর্হেনিয়াস থিওরি। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এইটা আহ, মানে এর পেছনে ফিজিক্যাল আইডিয়াটা কিসের উপর নির্ভর করতে পারে, ঠিক আছে? তাহলে ভাবার চেষ্টা করি আমরা ফিজিক্যাল আইডিয়া। তাহলে দেখ, আমরা যখন রেট লিখেছি সেটা লিখেছি রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার একটা সংখ্যা, যেটাকে আমরা অর্ডার বলেছি। এটা আমাদের মূল বক্তব্য থেকেছে। তাহলে এটা কি বলছে? এটা বলছে যে যে কেমিক্যাল রিয়াকশনের হার সেটা নির্ভর করবে, যে রিয়াকশন করছে মূলত তার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সামথিং থাকবে, তার সাথে একটা রেট কনস্ট্যান্ট থাকবে। তাহলে এবার যদি আমরা এরকম করে ভাবি যে ধর এরকম করে বলছি কলিশন থিওরি, কলিশন থিওরি, কলিশন থিওরির কি মূল বক্তব্য বা সংঘর্ষ তত্ত্ব যেরকম করে বলি বাংলায়, এর মূল বক্তব্য হচ্ছে যে রিয়াক্ট্যান্ট মলিকিউল গুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, এবং ধাক্কা খাওয়ার ফলে রিয়াকশন তৈরি হচ্ছে, রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। তাহলে এরকম করে বলি যে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলি একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং তার ফলে প্রোডাক্ট তৈরি হচ্ছে বা রিয়াকশন হচ্ছে, এরকম করে ভাবতে পারিস। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা বুঝতেই পারছি যে কেন রেট কনসেন্ট্রেশন নির্ভর করবে। তাহলে সুতরাং যত বেশি কনসেন্ট্রেশন ধাক্কার অনুপাত তত বেশি, বা সংঘর্ষের হার তত বেশি, রেটও তত বেশি। তাহলে রিয়াকশন রেটের ক্ষেত্রে কেন কনসেন্ট্রেশনটা থাকবে বা কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীলতা থাকবে, সেটা এই কলিশন থিওরি থেকে এভাবে বলা যায়, কলিশন থিওরি থেকে, যে যত একটা একটা নির্দিষ্ট জায়গায় যত বেশি সংখ্যক রিয়াক্টেন্ট মলিকিউল থাকবে তাদের ধাক্কা তত বেশি হবে, ধাক্কার খাওয়ার হার, ফলে রিয়াকশন রেটও বেশি হবে। এটা তো বোঝা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে তাহলে এইটা রোলটা কি, মানে এইটা কি কি নির্দিষ্ট করে? এটা যেটা নির্দিষ্ট করে সেটা হচ্ছে যে মানে যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সব ধাক্কাগুলি কি সফল হবে, বা আরো ভালো করে যদি বলি যে ধাক্কাগুলির সফলতা, সফলতা বলতে আমি বলতে চাইছি রিয়াকশনটা হয়ে যাবে, যে ধাক্কাগুলির সফলতা কিসের উপর নির্ভর করবে, নির্ভর করবে। এটা হচ্ছে আমার মূল প্রশ্ন।
এই দুটো। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কনসেন্ট্রেশন যত বেশি থাকবে ধাক্কার হার তত বেশি হবে, সেই জন্য রেট কনসেন্ট্রেশন উপর নির্ভর করা উচিত। তাহলে রেট কনস্ট্যান্টটা কিসের উপর, মানে কোথা থেকে আসছে? সেটা আসছে এই দুটো প্রশ্ন থেকে, বা এই জাতীয় প্রশ্ন থেকে, যে আচ্ছা বুঝলাম যে কনসেন্ট্রেশন বেশি থাকলে ধাক্কা বেশি হবে, কিন্তু সব ধাক্কাই কি রিয়াকশনে লিড করবে? সব ধাক্কাই কি প্রোডাক্টে লিড করবে, রিয়াকশনটাকে ঘটাবে? বা যদি এরকম করে বলি না সব ধাক্কা ঘটাবে না, তাহলে কোন ধাক্কা ঘটবে, মানে কোন ধাক্কায় রিয়াকশনটা হবে আর কোন ধাক্কায় রিয়াকশনটা হবে না, জাস্ট ধাক্কাকে মলিকুলগুলো আলাদা সরে যাবে বা দূরে সরে যাবে। এটা যে দুটো জিনিসের উপর নির্ভর করে, এরকম করে যদি বলি, মূলত দুটি জিনিসের উপর নির্ভর করে। একটাকে বলে বিন্যাস, বা ইংলিশে বলবে ওরিয়েন্টেশন ফ্যাক্টর। ওরিয়েন্টেশন ফ্যাক্টর। আরেকটাকে বলবে শক্তি বা এনার্জি ফ্যাক্টর। কি বলছে এই দুটো ফ্যাক্টর? প্রথমটা বলছে যে, যে আমি তলায় লিখি, সেই ধাক্কাগুলি সফল হতে পারে যাদের ক্ষেত্রে রিয়্যাকট্যান্ট মলিকিউলগুলি, রিয়্যাকট্যান্ট অণুগুলি ধাক্কার সময় ঠিকভাবে বিন্যস্ত আছে। ঠিকভাবে বিন্যস্ত থাকবে, মানে এর উদাহরণ কি বলতে পারি আমি? যে ধর কথার কথা, যদি এরকম করে বলি, উম, ধর কথার কথা, একটা বিক্রিয়া হয় যেখানে হুম, তাহলে ধর একটা বিক্রিয়া হচ্ছে যেখানে সি, তার চারপাশে উম, ধর এইচ, 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 এখানে সিএল আছে। এর সাথে একটা ধর এখান থেকে ব্রোমাইড আয়ন এর ধাক্কা হবে, এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে এইটা। তাহলে ব্রোমাইড আয়নকে সবসময়, মানে ব্রোমাইড আয়ন এখানে ধাক্কা মারছে, ক্লোরিনকে বার করে দিচ্ছে ক্লোরাইড হিসেবে। এর প্রশ্ন হচ্ছে যে ব্রোমাইড আয়ন যদি এই দিক থেকে অ্যাপ্রোচ করে এবং ধাক্কা মারে, তাহলে তো হবে না। ব্রোমাইড আয়নকে সবসময় এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ক্লোরিনটা যেদিকে আছে তার অলমোস্ট 180 ডিগ্রি উল্টো দিক থেকে ধাক্কাটা মারতে হয়। কিন্তু যদি ও ক্লোরিন যেদিকে আছে সেদিক থেকে ধাক্কা মারে, তাহলে কি বিক্রিয়া হবে? হবে না। তার কারণ কি? প্রপার বিন্যাস নেই। ধাক্কা হলেও প্রপার ওরিয়েন্টেশন নেই বিক্রিয়াটা হওয়ার জন্য। তাহলে বিক্রিয়া হওয়ার সময় ধাক্কাগুলোকে, রিয়াক্টেন্ট মলিকুলের ধাক্কাগুলোকে যখন হচ্ছে, তখন রিয়াক্টেন্ট মলিকুলগুলোকে রিয়াকশনটা হওয়ার জন্য যে বিন্যাস দরকার সেই বিন্যাসে এসে ধাক্কা মারতে হবে। যখন র্যান্ডামলি অনেকগুলো মলিকুল একটা জায়গায় ছড়িয়ে আছে, তখন তাদের মধ্যে সমস্ত ধাক্কা এই প্রপার বিন্যাস মেনে হবে না। তাহলে যতগুলো ধাক্কা টোটাল হবে তার একটা অংশই প্রপার বিন্যাস মেনে হবে এবং তারা রিয়াকশনে লিড করবে। এটা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম বুঝতে পেরেছি। দেখ, না বুঝতে পারলে জিজ্ঞেস কর কিন্তু। ঠিক আছে। বুঝতে পারছি। আকাশের জন্য মন খুশি হচ্ছে না, ঠিক আছে, আর কি করা যাবে। না না, আরে না, এটা তো জানি বলতে ওই খানিক এই বিন্যাসের ব্যাপারটা ওই হাইব্রিডাইজেশন থেকেও আমি খানিকটা ব্যাখ্যা দিতে পারবো, ওই জন্য আমি জানি বেশ। হ্যাঁ, ভাবা যায়, ভাবা যায়, হ্যাঁ। মানে এগেইন, মানে ঠিকই বলছিস তুই, কিন্তু আর্হেনিয়াস থিওরি এই পার্টগুলো নিয়ে, মানে এগেইন এটা একটা, প্রথম কথা কলিশন থিওরি যেটা আমরা বলছি সেটাই খুব সফিস্টিকেটেড থিওরি না, খুবই ওপর ওপরের বক্তব্য। ফলে এর মধ্যে যে ম্যাথমেটিক্সটা সেটা একটা বেসিক রুলকে মাথায় রেখে তৈরি করা, খুবই ওপর ওপরের কথা কিছু বলে। কিন্তু এর থেকে যে ম্যাথমেটিক্যাল মডেলটা আসে সেটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। মানে অলদো এটা থিওরিটিক্যাল বেসিসটা খুব স্ট্রং নয়, খুবই কি বলবো, খুবই অ্যাপ্রক্সিমেটেড একটা থিওরি, কিন্তু এর অ্যাপ্লিকেশনটা খুব বেশি, এবং সেই জন্য এই থিওরি ভাবে পড়ানো হয়। এই কেন বিন্যাস, মানে এখানে কিন্তু বলছে না
যে তাহলে কত শতাংশ বিন্যাস, মানে কত শতাংশ ধাক্কা বিন্যাসের কারণে ভেস্তে যাবে সেরকম নিয়ে কিছু বলছে না কিন্তু। জাস্ট বলছে হুম কিছু ধাক্কা সফল হবে, কিছু ধাক্কা হবে না, কারণ প্রপার বিন্যাস থাকবে না। এটা কি করে ক্যালকুলেট করবো তা নিয়ে কিছু বলে না কিন্তু। ঠিক আছে, তো একটা উপরে উপরে হুম কথাবার্তা বলে। আচ্ছা, আরেকটা কি ফ্যাক্টর, আরেকটা হচ্ছে এনার্জি ফ্যাক্টর। সেই এনার্জি ফ্যাক্টর কি বক্তব্য, না রিয়াকশন হতে হতে গেলে বা রিয়াকশন সম্পূর্ণ হতে গেলে বা বা এরকম করে বলি, ধাক্কাগুলি সফল হতে গেলে, সফল হওয়া মানে আবারও বলছি, ধাক্কা হওয়ার ফলে প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে সেই ধাক্কাটাকে সফল বলবো আমি। সফল হতে গেলে রিয়াক্ট্যান্ট অণুগুলিকে কিছু নির্দিষ্ট শক্তির থেকে বেশি শক্তি ধারণ করতে হবে। এটা কেন হয়? এই রিয়াকশন রেটের ক্ষেত্রে আমরা, মানে রিয়াকশনের ক্ষেত্রে আমরা একটা বেসিক আইডিয়া আমাদের আছে, যে যদি এইটা আমার রিয়াক্ট্যান্ট হয়, আর মানে আমি বলছি এটা ধর আমার এনার্জি অ্যাক্সিস, শক্তি, আর যদি প্রোডাক্টের এনার্জি ধর, আমি ধরে নিচ্ছি ধর বেশি হয় রিয়াক্ট্যান্টের থেকে, তাহলে রিয়াকশন কিন্তু রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এরকম করে যায় না, রাদার একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যায়, যেটা দেখতে কেমন হয়, পাথটা এইরকম হয়। তাহলে এইটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্টের এনার্জি, এইটা হচ্ছে আমার প্রোডাক্টের এনার্জি, আর এইটা এইটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেটের এনার্জি। তাহলে এটাকে বলে ট্রানজিশন স্টেট। এটা কোনো মলিকিউল না, এটা একটা অ্যারেঞ্জমেন্ট জাস্ট, যেখানে রিয়াকশনটা খানিকটা হয়েছে, খানিকটা হয়নি। ট্রানজিশন স্টেট। তাহলে রিয়াকশনটা হতে গেলে অ্যাজ ইফ ভাব একটা পাঁচিল, এই পাঁচিলটাকে টপকাতে হবে, তাহলেই হতে পারবে। রিয়াকশন কিন্তু জাস্ট এই পথে হতে পারেন, এরকম লিনিয়ারলি রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে চলে যাবে এরকম হতে পারেন। ওকে এই পাঁচিলটাকে টপকাতে হয়, এই এনার্জির পাঁচিলটাকে টপকাতে হয়, এনার্জির পাঁচিল এটা বেসিক্যালি। এই পাঁচিলটা টপকাতে যতটা এনার্জি দরকার, সেটা কোথা থেকে মাপবো? রিয়াক্টেন্টের এনার্জি থেকে ট্রানজিশনের এনার্জির পার্থক্য যেটা, পাঁচিলটার হাইট যেটা, সেই এনার্জিটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে কি বলতে চাইছি, কোনো রিয়াকশন হতে গেলে তার রিয়াক্টেন্ট থেকে যে সব থেকে হাইয়েস্ট এনার্জি পয়েন্টটা, বেসিক্যালি ট্রানজিশন স্টেট, তার যে এনার্জি, এই দুটোর মধ্যে যে এনার্জির ফারাকটা, এই এনার্জি পাঁচিলটাকে ওকে টপকাতে হবে, নাহলে রিয়াকশন হবে না। যদি যদি রিয়াক্টেন্ট গুলো এনার্জি এইখানে থাকে ধাক্কার সময়, তাহলে ও কিন্তু পাঁচিলটা টপকাতে পারবে না। ওকে হয় এই এনার্জিতে থাকতে হবে, নয় এর ওপরে থাকতে হবে কোনো একটা এনার্জিতে, যাতে ওই পাঁচিলটা টপকাতে পারে। তাহলে এবার ভাবার চেষ্টা কর, যে যখন রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো ধাক্কা মারছে একে অপরকে, তখন তাদের এনার্জি যদি এর নিচে থাকে, এই পাঁচিলটার যে হাইট তার নিচে থাকে, তাহলে রিয়াকশন হবে না, সেই ধাক্কার ফলে রিয়াকশন হবে না। আর যদি পাঁচিলের হাইটের সমান জায়গায় থাকে বা উপরে থাকে, তাহলে রিয়াকশন হতে পারে। তাহলে আবারও দেখা যাচ্ছে যে সমস্ত ধাক্কাগুলো কিন্তু সফল হবে না। তাহলে এরকম করে কি করে বলবো যে এই নির্দিষ্ট শক্তিকে, এই যে যতটা শক্তি অন্তত থাকতে থাকতে হবে ধাক্কা খেয়ে রিয়াকশন হতে গেলে, এরকম করে বলি, এই নির্দিষ্ট শক্তি, যতটা শক্তি থাকলে তবেই রিয়াক্ট্যান্ট অণুগুলির ধাক্কায় প্রোডাক্ট তৈরি হতে পারে বা রিয়াকশন কমপ্লিট হতে পারে। এটা তো আরো সহজে বলা যেতে পারে, মানে হুম। যে পরিমাণ শক্তি লাগবে ওই রিয়াক্ট্যান্টের নিজেদের মধ্যে বন্ড ভাঙতে, তাহলেই এটা বলে দিলে তো হয়ে যায়। না, এটা সহজ হচ্ছে না, কারণ বন্ড ভাঙতে বললেই তুই আবার এর ভেতরের ব্যাখ্যাতে ঢুকছিস। ঠিক যেমন ওরিয়েন্টেশনের ক্ষেত্রে তুই ভেতরের ব্যাখ্যাতে গেলি হাইব্রিডাইজেশন, আমি সব থেকে ওপরের এবং জেনারেল ব্যাখ্যাটা বলছি। ও আচ্ছা আচ্ছা। তাকে অ্যাক্টিভেশন এনার্জি বলে। তাহলে মোদ্দা কথা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কি,
ধাক্কার সময় কোনো ধাক্কাকে সফল হতে হলে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলোকে যেই এনার্জিতে ধাক্কা মারতে হয় বা যেই এনার্জির বেশি এনার্জি নিয়ে ধাক্কা মারতে হয় তাদের বলে সেই এনার্জিটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে বুঝতে পারছি যে যেখান থেকে আমরা বলার চেষ্টা করলাম যে সমস্ত ধাক্কা সফল হবে কি হবে না। প্রথম কথা, হবে কি হবে না, এর উত্তর হচ্ছে না, সমস্ত ধাক্কা সফল হবে না। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে তাহলে কিসের উপর নির্ভর করবে? মূলত দুটো জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে ধাক্কার সময় রিয়াক্ট্যান্ট মলিকুলের বিন্যাস ঠিকঠাক আছে কিনা, রিয়াক্ট্যান্ট মলিকুলের এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি বেশি আছে কিনা, তার উপর নির্ভর করবে। তাহলে এখানে তাহলে এই দুটো ফ্যাক্টরই কে ধারণ করে নিজের মধ্যে? না, রেট কনস্ট্যান্ট। কারণ রেট কনস্ট্যান্ট বেসিক্যালি কি, যদি এরকম করে বলি, রেট কনস্ট্যান্ট বেসিক্যালি কি? রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, বাংলায় বললে বলবে হার ধ্রুবক, সেটা বেসিক্যালি কি? কত অংশ ধাক্কা, বা এরকম করে মোট ধাক্কার কত অংশ সফল হতে পারে তার সাথে সম্পর্কিত। তাহলে রেটের মধ্যে কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা কি বলে? যে কত বেশি ধাক্কা হতে পারে সেটা ধারণ করে কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা। আর রেট কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কি ধারণ করে? না, ধাক্কার কত অংশ, মোট ধাক্কাগুলো কত অংশ সফল হতে পারে সেটা থাকে রেট কনস্ট্যান্টের মধ্যে। তাহলে এবার তাহলে এবার বুঝতেই পারছিস, তাহলে আমরা এখানে বিন্যাস নিয়ে খুব বেশি কথা বলবো না, বা বিন্যাসটা কিসের উপর নির্ভর করে, কিভাবে চেঞ্জ হতে পারে, বা বিন্যাসের জন্য কত শতাংশ ধাক্কা সফল হবে কত শতাংশ হবে না, সেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আরএনএস থিওরিতে অন্তত বলা হয় না। আমরা শুধুমাত্র এনার্জি ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো। তাহলে এরকম করে বলি যে আরহেনিয়াস থিওরি only deals with the energy factor of rate constant. এবং এটা এটা এই থিওরির একটা লিমিটেশনও বটে, কিন্তু যখন যদি এরকম করে বলে যে আরএনএস থিওরির একটি লিমিটেশন বলো, তাহলে এটা আরএনএস থিওরির লিমিটেশন যে সে শুধুমাত্র এনার্জি ফ্যাক্টরটাকে কনসিডার করে, ওরিয়েন্টেশন ফ্যাক্টর বা বিন্যাস ফ্যাক্টরটাকে কনসিডার করে না। তাহলে এবার আমরা দেখবো যে আরএনএস থিওরি কি বলে রেট কনস্ট্যান্টটা, মানে ওই ধাক্কার কত অংশ এনার্জিটাকে ক্রস করতে পারে, কত অংশ ক্রস করতে পারে না, সেটা কিসের উপর নির্ভরশীল, সেটা আরএনএস থিওরি কি করে থিওরি দিয়ে বলে সেটা আমরা দেখবো। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি বিরতির পর। মানে তোদের তার আগে কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারিস, কিন্তু মানে তোরা মানে বোঝা গেছে তো, না বোঝা যাচ্ছে না? হুম হুম হুম, সব বুঝেছি। বুঝে হুম হুম, বেশ, শুরু হয়ে যাক তবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আরএনএস থিওরিতে। আমি সেখানে আমরা বললাম যে দুটো ফ্যাক্টরের উপর রেট কনস্ট্যান্ট নির্ভরশীল, একটা হচ্ছে বিন্যাস ফ্যাক্টর বা ওরিয়েন্টেশন ফ্যাক্টর, একটা হচ্ছে এনার্জি ফ্যাক্টর। এবং আমরা বলেছিলাম যে আরএনএস থিওরি মোটামুটি শুধুমাত্র এনার্জি ফ্যাক্টরটাকে নিয়ে ডিল করে। তাহলে এনার্জি ফ্যাক্টরে আমরা কি দেখলাম? যে কোনো ধাক্কা, রিয়াকশন মলিকিউলগুলোর মধ্যে কোনো ধাক্কা তখনই সফল হবে, এনার্জি এনার্জি মানে এনার্জেটিক্যালি তখনই সফল হবে যখন তাদের এনার্জি একটা নির্দিষ্ট এনার্জির বেশি থাকবে। তাহলে সেই এনার্জিটাকে আমরা কি বলেছি? সেই এনার্জিটাকে আমরা বলেছি অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি বা ইএ। অ্যাক্টিভেশন এনার্জিকে রিপ্রেজেন্ট করে ই সাফিক্সে এ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে জানবো যে কত শতাংশ মলিকিউল এর আহ, এই এনার্জি বেশি এনার্জিতে থাকবে? তাহলে আমরা ধরে নেব যে বা ধরে নেব না, এটা বলছি ধর, যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় সমস্ত অণুর কিছু তাপীয় শক্তি থাকে, তাপীয় শক্তি থাকে। এটাকে গতিশক্তির ফর্মেই ভাবতে পারিস যে তাপমাত্রার কারণে অণুগুলো বেসিক্যালি নড়াচড়া করে, এবং সেই নড়াচড়া করার জন্য তাদের কিছু গতিশক্তি থাকে যখন তাপমাত্রাটা নন জিরো, জিরো নয়।
তো এই তাপীয় গতিশক্তির পরিমাণটা কি হয়? এই তাপীয় গতিশক্তির মান বা কোনো একটি নির্দিষ্ট অণুর কোনো নির্দিষ্ট অণুর তাপীয় শক্তি, আমি শক্তি করেই লিখছি বাট এটা মূলত গতিশক্তি। তাপীয় শক্তির মান 0 থেকে অসীম অবধি যা কিছু হতে পারে। তাহলে তাপমাত্রার কারণে অণুগুলোর যে গতিশক্তি থাকছে তার মান 0 থেকে অসীম অবধি যা খুশি হতে পারে। তাহলে আমাকে জানতে হবে যে, বুঝলাম যে যে কারো মানে কোনো একটি নির্দিষ্ট অণুর মান 0 থেকে অসীম অবধি যা কিছু হতে পারে, কিন্তু কত শতাংশ অণু এই নির্দিষ্ট এনার্জি, আমার যে নির্দিষ্ট এনার্জিটা তার থেকে বেশি এনার্জিতে থাকে। ঠিক আছে, তাহলে এটা জানতে হবে আমাকে। এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে মানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে যে উম হুম, এরকম করে যদি বলি যে কোনো নির্দিষ্ট এনার্জি, কোনো নির্দিষ্ট শক্তি মান যত বেশি হয়, সেই শক্তিতে থাকা বা সেই শক্তি নিয়ে থাকা অণুর সংখ্যা তত কম হয়। তাই কি বললাম যে প্রত্যেকটি অণুর একটি তাপীয় গতিশক্তি থাকে, কিছু তাপীয় গতিশক্তি থাকে, এবং সেই তাপীয় গতিশক্তি কোনো একটি নির্দিষ্ট অণুর ক্ষেত্রে যে তাপীয় গতিশক্তির মান 0 থেকে অসীম অব্দি যা খুশি হতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে যে কোনো অণু যে কোনো শক্তি নিয়ে থাকতে পারে, তা তা হতে পারে না। একটা নির্দিষ্ট অণুর ক্ষেত্রে আহ, তার গতিশক্তি যা খুশি হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সমস্ত অণুর গতিশক্তি খুব বেশি হতে পারে, সমস্ত অণুর গতিশক্তি খুব কম হতে পারে। তাহলে এটা আমরা কি করে দেখবো যে আচ্ছা কতগুলো অণু 10 এনার্জি নিয়ে আছে, কতগুলো অণু 100 এনার্জি নিয়ে আছে, কতগুলো অণু 1000 এনার্জি নিয়ে আছে? এটার মান কি যা খুশি হতে পারে? না, সেটার মান যা খুশি হতে পারে না। সেক্ষেত্রে কি বলছে যে যত বেশি এনার্জিতে আমি দেখছি, মানে ধর আমি দেখছি 1000 এনার্জিতে কতগুলো অণু আছে, তত মানে যত বেশি এনার্জিতে দেখবো ওই এনার্জিতে অণুগুলো থাকার সম্ভাবনা তত কমে যাবে। মানে কি বলতে চাইছি, আমি যদি দেখতে চাই যে 10 এনার্জিতে কতগুলো অণু আছে ভার্সেস 100 এনার্জিতে কতগুলো অণু আছে ভার্সেস 1000 এনার্জিতে কতগুলো অণু আছে, আমি দেখবো এই এনার্জিতে অনেক বেশি অণু থাকবে, এই এনার্জিতে থেকে কম অণু থাকবে, এই এনার্জিতে তার থেকেও কম অণু থাকবে। তাহলে যদিও কোন একটি নির্দিষ্ট অণুর তাপীয় গতিশক্তির মান 1 লক্ষ হতে পারে, কিন্তু আমি যদি দেখার চেষ্টা করি যে 1 লক্ষতে কতগুলো অণু আছে আর 10-এ কতগুলো অণু আছে, 10 শক্তিতে, তাই আমি দেখবো সবসময় 10 শক্তিতে বেশি অণু থাকবে 1 লক্ষতে থাকা অণুর সংখ্যার থেকে। এটা বোঝা যাচ্ছে না? এটা বোঝা যাচ্ছে না? হুম হুম বুঝতে পেরেছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইটা কিসের উপর নির্ভর করবে, মানে মানে এইটা কি বদলাতে পারে, এই এই কতগুলো অণু 10-এ আছে, 10 শক্তিতে আছে ভার্সেস কতগুলো অণু 1 লক্ষতে আছে? এটা বদলাতে পারে। এটা কিভাবে বদলাতে পারে? এইটা বদলাবে না কখনো যে কম শক্তিতে সবসময় বেশি অণু থাকবে, বেশি শক্তিতে সবসময় কম অণু থাকবে, এইটা বদলাবে না। কিন্তু এদের অনুপাতটা বদলাতে পারে। সেটা কিভাবে বদলাতে পারে সেটাই বলছি বলছি এখন। যদি তাপমাত্রা T হয়, তবে সমস্ত অণুগুলোর গড় গতিশক্তি সেটাকে প্রপোর্শনাল টু R/T হতেই হবে। এটা সমানুপাতিক। তাহলে আবার বলছি, যদিও একটা অণুর এনার্জি যা খুশি হতে পারে, কিন্তু যখন আমি অনেকগুলো অণুকে টি তাপমাত্রায় নিয়ে দেখবো, তাদের তাদের মানে এনার্জির ডিস্ট্রিবিউশনটা, তাদের এনার্জি এক একজনের যত এনার্জি সেটা র্যান্ডম নাম্বার, সেটা কোনো র্যান্ডম যা খুশি হতে পারে।
কিন্তু তাদের সকলের এনার্জির গড় সেটাকে সবসময় সমানুপাতিক হতে হবে আর টির সাথে। তাহলে এখান থেকেই বুঝতে পারছি যে কখনোই তার মানে সবার এনার্জি অসীম বা সবার এনার্জি শূন্য বা সবার এনার্জি এরকম হতে পারবে না। রাদার তাদের এনার্জি গুলো এমন করেই একে অপরের মধ্যে ছড়িয়ে থাকবে যাতে সকলের মিলিয়ে গড়টা আর টি হয়। এবং সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আগে বললাম, যে কোনো নির্দিষ্ট শক্তির মান যত বেশি হবে সেই শক্তি নিয়ে থাকা অণুর সংখ্যা তত কম হবে। এই দুটোকে যদি আমি একসাথে দেখি, এখান থেকে যেটা বলা যায় যে, মানে এগেইন এগুলো তো ডিরাইভ করে দেখাচ্ছি না, জাস্ট ফিজিক্যাল আইডিয়াটা বলে দিচ্ছি, এগুলো ডিরাইভ করা যায়, আমি এটুকুই বলতে চাইছি। কোনো নির্দিষ্ট শক্তিতে, কোনো নির্দিষ্ট শক্তি বা তার বেশি শক্তিতে থাকা অণুর সংখ্যা সর্বদা সেই শক্তি ও তাপীয় গড় গতিশক্তির অনুপাতের উপর নির্ভরশীল। তাহলে কি বলতে চাইছি? তাহলে ধর, কথা কথা বলছি আমি, যে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, যে ধর উম কোনো নির্দিষ্ট তাপমাত্রায় গড় গতিশক্তি ধর 10, ধর 10, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার তো দেখতে চাইছি আমি যে ই ইকুয়ালস টু 1 বা তার বেশিতে কতগুলো আছে, ইকুয়ালস টু 5 বা তার বেশিতে কতগুলো আছে, আর 10 বা তার বেশিতে কতগুলো আছে। গড় গতিশক্তি 10। তাহলে এটা কিসের উপর নির্ভর করবে? না, এর সংখ্যাটা নির্ভর করবে, যদি সংখ্যাটাই ভাবি, 1/10, 5/10, 10/10-এর উপর। এবং আবারও বলছি, যত এনার্জি বাড়বে তত এই এই প্রপোর্শন, মানে মানে অণুর সংখ্যাটা তত কমবে। ঠিক আছে? মানে দাঁড়া, একটু এরকম করে দেখালে ভুল মনে হচ্ছে আর কি, দাঁড়া। এটা কিভাবে বলা যায়? হুম, আচ্ছা, উদাহরণটা আমি একটু বাদ দিচ্ছি, আপাতত এইটুকু বলা যাক, তারপর উদাহরণটা দিচ্ছি। ফর্মুলাটাকে দেখিয়ে দেওয়া যাক। তাহলে মধ্য কথা হচ্ছে, আমি যদি দেখতে চাই কোন একটা পার্টিকুলার এনার্জিতে কত শতাংশ, পার্টিকুলার এনার্জি বা তার বেশিতে কত শতাংশ অণু আছে, তাহলে আমাকে সেই এনার্জি এবং তাপীয় গতিশক্তি এনার্জি যেটা আছে এই দুটোর অনুপাত নিয়ে দেখতে হবে। সেটাই আমাকে মানে মানে বেসিক্যালি আমাকে এনার্জিটা স্কেল করতে হবে। আমি যদি বলে এনার্জি 10, এর বেশিতে কত মলিকিউল আছে বা কত অণু আছে তার কোনো মানে নেই যদি আমি বলে দিই তাপীয় গতিশক্তি কত, মানে আমার রেফারেন্স এনার্জিটা কোথায় আছে। একটা এনার্জির রেফারেন্স আমাকে নিতে হবে, যেটা বেসিক্যালি এক্ষেত্রে তাপীয় গতিশক্তি। সেই রেফারেন্সের থেকে কত বেশিতে কতগুলো আছে বা কত কমে কতগুলো আছে, সেইটা আমাকে দেখতে হবে। এবং সেই জন্য আমাকে, আমি যেই এনার্জিতে দেখতে চাইছি তার সাথে তাপীয় গতিশক্তির একটা অনুপাত নিয়ে আমাকে বার করতে হবে। এবং সেই ফর্মুলাটা কি হয়, যদি এরকম করে বলি, যে টেম্পারেচার টি তে, টেম্পারেচার ইকুয়ালস টু টি তে ই এ বা তার বেশি শক্তি নিয়ে থাকা অণুর অংশ, সেটা সবসময় প্রপোর্শনাল টু, সমানুপাতিক টু কি হয়, e⁻⁻ ই এ ভাগ আর টি, এইটার সাথে সবসময় প্রপোর্শনাল। যেটা শুনে নি, তারপর এটা ব্যাখ্যা করছি যে কি বলতে চাইছি এই ফর্মুলাটা দিয়ে। তাহলে আবারও বলছি কি বলতে চাইছে, যে আমি যদি দেখি টি টেম্পারেচারে ই এ এনার্জির থেকে বেশি এনার্জিতে কতগুলো অণু আছে, সেটা কি, সেটা কিসের উপর নির্ভর করবে, e⁻⁻ তার মানে যদি আমি গ্রাফের মাধ্যমে দেখাই, তা দেখাতে চাইছি এইটা আমার এনার্জি, এইটা আমার দ্য নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ অণু।
ধর এই এনার্জির আমার রেফারেন্স নিতে হবে, ধর এইটা আমার তাপীয় এনার্জি লেভেলটা নির্দিষ্ট করছে। তাহলে প্রথম কথা, সবসময় যে কোনো টেম্পারেচারে সবসময় কি হবে, নিচে এনার্জিতে বেশি সংখ্যক মলিকিউল থাকবে, ওপরে এনার্জিতে কম সংখ্যক মলিকিউল থাকবে। কিন্তু এইটা আবার কিসের নির্ভর করে, যে এখানে কতগুলো থাকবে আর এখানে কতগুলো থাকবে, সেটা নির্ভর করবে তাপীয় শক্তির থেকে এই শক্তিটা কত বেশি বা কত কম তার উপর। এটা হচ্ছে প্রথম ফিজিক্যাল জিনিস। দুটো ফিজিক্যাল জিনিস বলেছে, একটা হচ্ছে উপরে এনার্জিতে সবসময় বেশি, এনার্জিতে সবসময় কম মলিকিউল থাকবে, আর নিচে এনার্জি সবসময় বেশি মলিকিউল থাকবে। কিন্তু এদের সংখ্যাটা কত হবে সেটা নির্ভর করবে তাপীয় শক্তির থেকে এরা কতটা বেশি বা কতটা কম তার উপর। এবং সেটা বার করার এক্সাক্ট ফর্মুলাটা কি, এক্সাক্ট ফর্মুলাটা হচ্ছে e⁻⁻ এবার এটা কি বলতে চাইছে, এই ফর্মুলাটা কি বলতে চাইছে, এই ফর্মুলাটা বলতে চাইলে আমাকে একটু ম্যাথমেটিক্সটা বুঝতে হবে আগে, যে e⁻⁻x এর কার্ভটা কিরকম দেখতে হয়। তাহলে আগে বোঝার চেষ্টা করি e⁻⁻x এর কার্ভটা কিরকম দেখতে হয়। তাহলে ধর এটা এক্স, এটা e⁻⁻x আমি প্লট করতে চাইছি। e⁻⁻x আমি জাস্ট লিখতে পারি 1/e⁻x। এবার দেখ কি হচ্ছে, যখন এক্স বাড়ছে এইদিকে, এক্স বাড়লে যে কোনো কিছু টু দি পাওয়ার এক্স সেটা বাড়ে, তাহলে 1/e⁻⁻x সেটা কি হবে, কমবে। সেই কমাটা কিরকম দেখতে হয়, আচ্ছা এক্স এর মান জিরোতে e⁻x এর মান কি হয়, যখন e⁻0 হয় তখন সেটা মানে হচ্ছে 1, তাহলে 1/1 তার মানে 1 হয়ে যায়। তার মানে এক্স এর মান জিরোতে e⁻⁻x এর মান হচ্ছে 1, এবং এক্স যত বাড়বে তত এই জিনিসটা কমবে, কারণ কি এই হরটা বাড়ছে তাই। তাহলে এই গ্রাফটা কেমন দেখতে হয়, এই গ্রাফটা দেখতে হয় এইরকম। মিলবে না, এরকম দেখতে হয়, যেখানে এইটা হচ্ছে 1, এটা হচ্ছে x = 0 পয়েন্ট। এটা হচ্ছে e⁻x এর প্লট। তাহলে এবার যদি আমি ভাবি যে e⁻e⁻ আমার কি আছে, আমার আছে e⁻e⁻ এইটা হচ্ছে আমার 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 ফ্যাক্টরটা, যেটা আমি ওখান থেকে দেখলাম। তাহলে এখানে দেখ বুঝতেই পারছিস যে e⁻r তাহলে এটা কার মতো দেখতে, এটা বেসিক্যালি e⁻x এর মতো দেখতে। তাহলে আমি একই রকম করে বলতে পারি যে e⁻r যত বেশি হবে তত কম সংখ্যক অণু সেই শক্তি বা তার চেয়ে বেশি শক্তি নিয়ে থাকবে। এটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম। হুম তাহলে একই রকম ভাবে আবার আমি এখান থেকে বলতে পারি যে যদি ফিক্সড হয়, টি যত বাড়বে, টি বাড়লে কি হবে, টি বাড়লে এই হরটা কিন্তু বাড়ছে, তার মানে এই পুরো জিনিসটা বাড়ছে, তার মানে এই জিনিসটা কমবে। এই জিনিসটা কমা মানে কি, এক্ষেত্রে এক্সটা কমছে, এক্সটা কমলে যদি এক্স এর এটার সাপেক্ষে আমি এটার তুলনা করি তাহলে বেশি মলিকুল থাকবে। তাহলে কি বলতে চাইছি, যে যদি আমার টা ফিক্সড হয়, ধরো নির্দিষ্ট এনার্জি দিতে চাইছি যে 10 এনার্জিতে কতগুলো অণু আছে, একবার দেখছি 300 কেলভিনে, একবার দেখছি 3000 কেলভিনে। তাহলে 3000 কেলভিনে যেহেতু এইটা বেশি হবে 300 থেকে, এই জিনিসটা কম হবে। এই জিনিসটা কম হওয়া মানে কি, এই জিনিসটা কম হবে, তার মানে এই জিনিসটা বেশি হবে। কারণ এইখানে দেখ e⁻x এ এক্স কম হলে এই e⁻x এর মানটা বেশি হয়। তাহলে কি বলতে চাইছি, যে টেম্পারেচার যদি বেশি হয়, আবার বোঝাচ্ছি, টেম্পারেচার যদি বেশি হয় আরটিটা বেশি হবে, e/r⁻টা কম হবে, তার মানে e⁻মাইনাস কম সেটা বেশি হবে। তাহলে কি বলছে, যদি ফিক্সড হয়, আমি স্টেপ বাই স্টেপই লিখছি, টি যত বাড়বে আরটি তত বাড়বে, e/r⁻ তত কমবে, তাহলে উপরে বলি -e/r⁻ তত বাড়বে, e⁻−e/r⁻ তত বাড়বে। তাহলে সুতরাং তত বেশি সংখ্যক অণু পাবো
ইয়ে বা তার বেশি শক্তিতে। ফিজিক্যালি বললে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যদি আমি দুটো এফেক্টকে একইভাবে দেখতে চাই, ই এর এফেক্ট আর টেম্পারেচারের এফেক্টটাকে, যে ই এ বাই আর টি এটা কি রিপ্রেজেন্ট করছে? ই এ শক্তি তাপীয় শক্তির কত গুণ। তাহলে ই এ শক্তি, এরকম করে বলি যে ই এ বা অ্যাক্টিভেশন শক্তি, ই এ শক্তি মানে এরকম করে গড় তাপীয় শক্তির কত গুণ, এটা বেটা বলা বেটা। ই এ শক্তি গড় তাপীয় শক্তির যত বেশি, মানে গড় তাপীয় শক্তির চেয়ে যত বেশি, তত কম সংখ্যক অণুর ধাক্কায়, বা এরকম করে বলি, তত কম সংখ্যক অণু, কম সংখ্যক অণু ই এ বা তার বেশি এনার্জিতে থাকবে। আর যদি এরকম হয় যে ই এ শক্তি, আচ্ছা ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে কি বলতে চাইছি যে ই এ বাই আর টি এটা কি রিপ্রেজেন্ট করছে? আমি যে এনার্জিতে দেখতে চাইছি সেই এনার্জিটা গড় তাপীয় শক্তির কত গুণ। এইটা যত বাড়বে তত কম সংখ্যক অণু আমি পাবো ইয়ে বা তার বেশি এনার্জিতে। এটা বোঝা যাচ্ছে না? এটা বোঝা যাচ্ছে না? হুম হুম বুঝতে পারছি। তাহলে এবার ভাবার চেষ্টা করছি টি বাড়লে কি হবে। যদি টি বাড়ে তাহলে আর টি বাড়বে, তার মানে গড় তাপীয় শক্তি বাড়বে। তার মানে কি হবে, ইয়েটা ফিক্স থাকলেও ইয়ে বাই আর টি কিন্তু কমবে। তাহলে এবার বোঝার চেষ্টা কর যে আমি যদি বলি যে আচ্ছা 10 এনার্জিতে কতগুলো অণু আছে, একবার দেখছি 300 কেলভিনে, একবার দেখছি 3000 কেলভিনে। যখন 3000 কেলভিনে চলে গেছি তখন গড় তাপীয় শক্তিটাই অনেকটা বেড়ে গেছে। ফলে 10-এর তুলনায়, মানে 10 ওটার তুলনায় খুব বেশি হয়তো নয়, কিন্তু যখন 300 কেলভিনে দেখছিলাম তখন গড় তাপীয় শক্তিটাই অনেকটা কম ছিল। ফলে হয়তো 10 বা তার উপরে খুব বেশি অণু থাকবে না। এটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না আইডিয়াটা? হুম হুম তার নিচে বোঝা যাচ্ছে? হুম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে আহ, মানে এইটা বেসিক্যালি এটা একটা পুরো অন্য বিদ্যা, যেটা যেখানে এটা পড়ানো হয় যে মলিকিউল গুলোর বা অণুগুলোর এনার্জি কিভাবে বিস্তৃত থাকে, বিভিন্ন অণুর মধ্যে এনার্জি গুলো কিভাবে বিস্তৃত থাকে, কার এনার্জি কত হবে, বা কত সংখ্যক মলিকুলার এনার্জি এই এনার্জিতে থাকবে, কত সংখ্যক মলিকুলার এনার্জি এর থেকে নিচে থাকবে। এটাকে বলে যে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলে। আমরা সেটা নিয়ে ডিল করছি না, কিন্তু এটা ওখান থেকে আসছে ফাইনালি, যে ই এনার্জি বা তার থেকে বেশি এনার্জিতে কতগুলো মলিকুল থাকবে সেটা নির্ভর করবে কিন্তু যেই এনার্জিটার কথা বলছে, এক্ষেত্রে ইয়ে, আর টেম্পারেচার। কারণ টেম্পারেচার ঠিক করবে থার্মাল এনার্জি কত হবে। আসলে নির্ভর করবে যে এনার্জির কথা বলছি আর থার্মাল এনার্জি এই দুটোর অনুপাতের উপর। থার্মাল এনার্জিটা এক্ষেত্রে আমার রেফারেন্স এনার্জি, আমাকে এটা সাপেক্ষে দেখতে হবে, এটা সাপেক্ষে কত গুণ এনার্জি তার দিয়ে নির্দিষ্ট হবে যে কত সংখ্যক মলিকুল সেই এনার্জিতে থাকবে, কত সংখ্যক মলিকুল সেই এনার্জিতে থাকবে না। তাহলে এবার আরএনএস থিওরির ইকুয়েশন, মানে আরএনএস ইকুয়েশনটা কি, এবার আমরা ডিরেক্টলি আরএনএস ইকুয়েশন বলবো। আরএনএস ইকুয়েশন বেসিক্যালি বলে, যদি আমি কথায় লিখি, যে হার ধ্রুবক ইকুয়ালস টু সাম বিন্যাস ফ্যাক্টর গুণ e⁻⁻ ভাগ RT। তাহলে অঙ্কের ভাষায় লিখে যাবে হার ধ্রুবক কে সমান সমান a ইন্টু e⁻⁻ বাই RT।
যেখানে এইটা কি, এটাকে বলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, মানে এক্সপোনেন্টের, এটাকে এক্সপোনেন্ট বলে বেসিক্যালি, কোনো কিছু পাওয়ারে মানে ঘাতে কিছু থাকলে সেটাকে এক্সপোনেন্ট বলে। এক্সপোনেন্টের আগে আছে বলে ওটাকে বলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বা ওরিয়েন্টেশন ফ্যাক্টর। এই পার্টটা আসছে কে এর মধ্যে, আমি দেখেছি কে এর মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ওরিয়েন্টেশনের জন্য, একটা এনার্জির জন্য। এই পার্টটা হচ্ছে ওরিয়েন্টেশন ফ্যাক্টর। এটা কি করে ক্যালকুলেট করতে, আর আইনস্টাইন কিছু বলে না কিন্তু। আইনস্টাইন যদি বলে যে হ্যাঁ একটা এরকম পার্ট থাকবে, আর এইটা হচ্ছে এনার্জি ফ্যাক্টর। এটা কি বলছে, কত ভাগ অণু কি তাপমাত্রায় ইএ বা তার বেশি শক্তিতে আছে, সেটা ঠিক করে দেবে যে কতগুলো কলিশন, কতগুলো ধাক্কা সফল হবে বা হবে না। দেখ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কোনো প্রশ্ন থাকলে করে না কিন্তু। বুঝতে পেরেছি। আপাতত তো মাথায় আসছে না। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা জিনিস মেনশন করা দরকার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট থিংস। তাহলে দেখ, টিটা কিন্তু এই ফর্মুলা, এক নম্বর হচ্ছে টিটা হচ্ছে এই ফর্মুলায় টেম্পারেচার ইন কেলভিন, কেলভিন স্কেলে টেম্পারেচারে বসাতে হবে টিটাকে সবসময়। দু নম্বর কি, আর এর ইউনিট কি হয় জেনারেলি, ধর আমি এরকম করে বলি জুল পার কেলভিন পার মোল, তাহলে আর টির ইউনিট কি হবে, জুল পার কেলভিন পার মোল ইন্টু কেলভিন, তার মানে জুল পার মোল। তাহলে ই এরও ইউনিট কি হবে, যে এক্সপোনেনশিয়ালের মাথায়, ই এর মাথায় যা থাকবে সেই পুরো জিনিসটাকে ইউনিটলেস হতে হবে, হতে হয় সবসময়, সবসময়ের জন্য সত্যি এটা। তাহলে সুতরাং ইএ বাই আর টি কে ইউনিটলেস হতে হবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি আছে। এটা কখন হবে, যখন ই এর ইউনিট, অ্যাক্টিভেশন এনার্জি ইউনিট আর টি এর ইউনিটের সমান হবে। তাহলে সুতরাং ই এর ইউনিটও কি হতে হবে, অ্যাক্টিভেশন এনার্জি ইউনিট কি হতে হবে, জুল পার মোল। ইন জেনারেল কি হতে হবে, মানে আমি তো জুলে নাই নিতে পারি ই আটটাকে, তাহলে ইন জেনারেল কি হতে হবে, শক্তি পার মোল, এই ইউনিট হতে হবে ই এটাকে, অ্যাক্টিভেশন এনার্জি। এটা বোঝা গেল না, বোঝা গেল না? হুম, বুঝেছি। তাহলে তাহলে যদি আমি এখান থেকে দেখি, তাহলে এইটা আমার ইউনিটলেস, এই পুরো জিনিসটা আমার ইউনিটলেস বা একক বিহীন। তাহলে সুতরাং এ এর ইউনিট কি হবে, কে এর যা ইউনিট তাই হতে হবে। যদি এই জিনিসটা আমার ইউনিটলেস, তাহলে এটা ইউনিট আর এটা ইউনিট সেম হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আরহেনিয়াস প্লট। তাহলে আরহেনিয়াস থিওরি কি বলছে, আরহেনিয়াস থিওরি বেসিক্যালি বলছে, আমি যদি ভালো করে দেখি, আরহেনিয়াস থিওরি বেসিক্যালি বলছে হার ধ্রুবকটা তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে। কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে ই এটা কনস্ট্যান্ট, অ্যাক্টিভেশন এনার্জিটা কনস্ট্যান্ট, এটাও জেনারেলি কনস্ট্যান্টই ধরে নেওয়া হয়, যদিও এটা পুরোপুরি কনস্ট্যান্ট নয়, কিন্তু এটাকেও জেনারেলি কনস্ট্যান্টই ধরে নেওয়া হয়। তাহলে কি বলছে,
যে কেটা টি এর সাথে কিভাবে নির্ভরশীল। তাহলে এরকম করে বলি, আর্হেনিয়াস থিওরি বলে হার ধ্রুবক কে তাপমাত্রার সাথে কিভাবে বদলায়, এবং এই থিওরিতে সাধারণত এ এবং ই এ কে কোনো একটি রিঅ্যাকশনের জন্য ধ্রুবকই ধরে নেওয়া হয়। এর আমরা যেটা বলবো সেটাকে বলে আর্হেনিয়াস প্লট, যেখান থেকে আমরা এটা বার করতে পারি, এ আর কে এর মান, ই এর মান, সেটা বার করতে পারি। কিভাবে করা যায় সেটা? তাহলে আমি দেখলাম কে আর্হেনিয়াস থিওরি থেকে এলো কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এবার যদি দুপাশে আমি এল এন নিয়ে নিই, লগ নিয়ে নিই, তাহলে এল এন কে সমান সমান এল এন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। তাহলে লগের মধ্যে কোনো কিছু গুণ থাকলে আমি লগের যোগ হিসেবে লিখতে পারি। তাহলে এল এন এ ইন্টু এল এন ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি। তাহলে এল এন এ লগের কোনো কিছু টু দি পাওয়ারে থাকলে সেটা বাইরে বেরিয়ে আসতে পারে, তাহলে মাইনাস ই বাই আর টি লগ ই, এল এন এ মাইনাস ই বাই আর টি। আর এল এন এর মান কত? এল এন এর বেসেও থাকে ই, আর উপরেও ই থাকলে তার মান হয়ে যায় 1। লগের বেস আর লগের ভেতরে যেটা সেটা যদি সেম হয়ে যায় তাহলে তার মান হয়, লগের মান হয়ে যায় 1। এটা কি হয়ে গেল? এল এন কে সমান সমান এল এন এ মাইনাস ই বাই আর টি। ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ। এটাকে অনেক সময় এলএন এর মানে এলএন আর লগের মধ্যে কি পার্থক্য? এলএন এর বেসে জেনারেলি ই থাকে আর লগের বেসে জেনারেলি 10 থাকে। এই দুটো কনভার্সনটা কি করে করে? যে এলএন ই যদি এখানে ধর এক্স আছে, আর এটাকে যদি আমি লগ এর ফর্মে লিখতে চাই, তাহলে এটা কনভার্সন ফ্যাক্টরটা হচ্ছে 2.303। এটা বেসিক রুল, মানে এটা কেন হয় সেটা বার করা যায়, আমি সে যাচ্ছি না আপাতত, লিখছি আপাতত এটা। তাহলে আমি যদি লগের ফর্মে এই পুরো আগের জিনিসটাকে লিখতে চাই তাহলে কি হবে? এলএন কে এর জায়গায় আমি লিখবো লগ কে 2.303, again 2.303 log a মাইনাস টি ভাগ আর টি। তাহলে দুপাশে 2.303 ভাগ করে দিলে কি হয়ে যাবে? লগ কে সমান সমান লগ এ মাইনাস ই এ ইন্টু ই এ বাই 2.303। তাহলে লগ এর ফর্মে বললে এইটা হবে সম্পর্কটা। এটা কেন করলাম, আমার কি সুবিধা পাবো আমি? সুবিধাটা এবার বোঝা যাবে। তাহলে রিলেশন দুটো আরেকবার লিখে এখানে। তাহলে এল এন কে সমান সমান এল এন এ মাইনাস ই এ ভাগ আর টি। আর লগের ফর্মে দেখলাম লগ কে সমান সমান লগ এ মাইনাস ই এ ভাগ 2.303 আর টি। তাহলে এবার ভাব, যে আমি একটু ভালো করে লিখি। এরকম করে লেখা যাক। তাহলে এবার ভাব, আমি যদি একবার এল এন কে কে 1/t এর সাথে প্লট করি, অথবা
লগ কে কে 1/t এর সাথে প্লট করি। তাহলে বল দেখি আমি এইটাকে এর সাথে প্লট করছি, এইগুলো সব কনস্ট্যান্ট বাদ বাকিগুলো। এই প্লটটা কেমন দেখতে হবে? এটা কিসের ইকুয়েশন চিনতে পারছিস কি? mx প্লাস c। আমি কি দেখতে পাচ্ছিস y ইকুয়ালস টু mx প্লাস c, y হুম ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে এখানে m টা কোনটা আর c টা কোনটা বল দেখি, এইটাতে দেখলে। কিন্তু এম মাইনাস ইএ বাই আর। না, m টা হচ্ছে মাইনাস e বাই আর টি, আর আকাশ বল c টা হুম কোনটা? এই তো ln a। ln এটা। তাহলে এখানে স্লোপটা পজিটিভ না নেগেটিভ? এই গ্রাফের স্লোপটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভই হবে। নেগেটিভ হবে, কারণ নেগেটিভ। হুম অ্যাক্টিভেশনের যেটা পজিটিভ জিনিস আর একটা পজিটিভ জিনিস, তাহলে মাইনাস ই বাই আর নেগেটিভ হবে। তাহলে এটা লিনিয়ার প্লট হবে উইথ নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ মানে যখন এক্স অ্যাক্সিসকে ছেদ করবে যাতে, তখন সেটা 90 ডিগ্রি বেশি কোণ তৈরি করবে। তাহলে এটা কেমন দেখতে হবে? এটা দেখতে হবে, সরি, এরকম দেখতে হবে একটা প্লট। এই প্লটের ইন্টারসেপ্টটা কোথায় থাকবে? ইন্টারসেপ্টটা থাকবে ln a তে, মানে বেসিক্যালি এইটুকু হচ্ছে ln a। আর এই প্লটের স্লোপটা কি হবে? স্লোপটা কি হবে? মাইনাস ইএ বাই আর। একই রকম ভাবে আমি যদি লগ কে এর সাথে 1/t কে প্লট করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? জাস্ট একটা কনস্ট্যান্ট দিয়ে স্কেল হয়ে যাচ্ছে, আর কিছুই না। তাহলে সেই প্লটটা দেখতে হবে এইরকম। এখানে এইটা হয়ে যাবে, ইন্টারসেপ্ট হয়ে যাবে এক্ষেত্রে লগ এ, আর স্লোপটা কি হয়ে যাবে? মাইনাস ই বাই 2.303 আর। তাহলে এবার ভাবার চেষ্টা কর, যদি এক্সপেরিমেন্টালি আমরা বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন টি এর মানে বা তাপমাত্রায় এর মান মাপতে পারি, তারপর লগ কে ও 1/t কে প্লট করি, দেন ওই বিন্দুগুলো দিয়ে যে লাইন পাবো তার ইন্টারসেপ্টটা কি হয়ে যাবে? ln a। এখান থেকে a এর মান কি করে পাবো? ই টু দি পাওয়ার ওই ইন্টারসেপ্টটা, আর তার স্লোপ কি হয়ে যাবে? মাইনাস ই এ বাই আর। তাহলে ই এর মান কি করে পাবো? মাইনাস আর ইন্টু ওই ওই যে লাইনটা পেলাম ওটার স্লোপটা। তাহলে আরহেনিয়াস প্লট সেটা কি জিনিস? বেসিক্যালি আমি বিভিন্ন টেম্পারেচারে রিয়াকশনটা রেট কনস্ট্যান্টের মানটা বার করছি, বার করে না আমি বিভিন্ন টি ভ্যালুতে কে এর মান ক্যালকুলেট করছি এক্সপেরিমেন্টালি। দেন আমি ওই 1/t এর সাথে লগ কে কে এখানে প্রত্যেকটা পয়েন্টে বসাচ্ছি। এই পয়েন্টগুলো দিয়ে আমি একটা লাইন টানছি, সেই লাইনটার ইন্টারসেপ্ট থেকে আমি পেয়ে যাবো ওরিয়েন্টেশন ফ্যাক্টরটা ই টু দি পাওয়ার ইন্টারসেপ্ট করে, আর তার স্লোপ থেকে পেয়ে যাবো আমি অ্যাক্টিভেশন এনার্জি ফ্যাক্টরটা। কি করে? স্লোপ ইন্টু মাইনাস আর দিয়ে গুণ করলে অ্যাক্টিভেশন এনার্জি ফ্যাক্টরটা পেয়ে যাবো আমি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যাচ্ছে। বোঝা যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি ফ্যাক্টরটা আরো সহজেই বার করে নেওয়া যায়। কি করে বার করা যায়? জাস্ট আমি আইডিয়াটা বলছি। আমি তো অ্যাক্টিভেশন এনার্জি ফ্যাক্টরটা বার করতে হলে আমাকে গ্রাফটার স্লোপটা লাগবে, আর কিছু লাগবে না। তো আমি যদি দুটো পয়েন্ট বার করতে পারি এখানে, দুটো পয়েন্টের যে কানেক্টিং লাইন ওটা ইউজ করে আমি ওটা স্লোপটা বার করে নিতে পারবো। জেনারেলি স্লোপ কি করে ক্যালকুলেট করে লাইনের ক্ষেত্রে?
যে y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1, এটা তো স্লোপ ক্যালকুলেট করার ফর্মুলা, যে y এর বৃদ্ধি বা y এর চেঞ্জ ভাগ x এর চেঞ্জ। একই রকম করে এক্ষেত্রেও আমি বেসিক্যালি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি আমি কে এর মান বার করতে পারি, ধর k1 আর k2 বলছি আমি, তাহলে আমি ওখান থেকে স্লোপটা বার করতে পারি। স্লোপটা বার করতে পারি মানে কি অ্যাক্টিভেশন এনার্জি বার করে নিতে পারি। তাহলে ওইটা কিভাবে করতে পারি আমি, এরকম করে বলে যে ক্যালকুলেশন, বা এরকম করে বলে অ্যাক্টিভেশন এনার্জি ফ্রম টু টেম্পারেচার। তাহলে যদি আমি এরকম করে ধরে নিই, ধরি T1 তাপমাত্রায় হার ধ্রুবক সমান k1, তাহলে আর্নিস ইকুয়েশন বলে k1 সমান সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস a বাই আর T1। আর যদি ধরি T2 তাপমাত্রায়, মানে এটা আমি এক্সপেরিমেন্টাল ক্যালকুলেট করবো, যদি হাত ধ্রুবক আমি পাই k2, তাহলে k2 কি হয়ে যাবে, k2 সমান সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস a বাই আর T2। এই দেখ, এইটা আর এইটা কিন্তু পাল্টাচ্ছে না টেম্পারেচারের সাথে, এটা কনস্ট্যান্ট আরএনএস থিওরিতে। তাহলে পাল্টাবে কোনটা, শুধু হাত ধ্রুবকটা, টেম্পারেচারটা পাল্টাবে। তাহলে এবার যদি আমি দুটোর অনুপাত নিই, তাহলে কি হয়ে যাবে, k1 বাই k2, সেটা কি হয়ে যাবে, এটা এটা আচ্ছা লিখছি আমি, তারপর কেটে দিচ্ছি। তাহলে এই উপর থেকে কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার নিচের পার্টটা উপরে, আচ্ছা ঠিক আছে লিখি, a বাই আর T1, নিচের পার্টটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস a বাই আর T2। তাহলে এবার কি দাঁড়ালো ব্যাপারটা, এবার তাহলে k1 বাই k2 সেটা হয়ে গেল ই টু দি পাওয়ার TA ভাগ আর 1/T2 মাইনাস 1/T1। এটা বোঝা যাচ্ছে তো না, অঙ্কটা বোঝা যাচ্ছে না? এই মাইনাসটা উপরেও ই টু দি পাওয়ার মাইনাস সামথিং ছিল, নিচে ই টু দি হুম পাওয়ার মাইনাস হুম সামথিং হুম ছিল, উপরে প্লাস হয়ে গেল। এবার আমি দুপাশে লগ ln নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে, ln k1 ভাগ k2 ln ই টু দি পাওয়ার a ভাগ আর 1/T2 মাইনাস 1/T1। তার মানে কি হয়ে যাবে, জাস্ট এর পাওয়ারটা বেরিয়ে আসবে, লগ এর মান 1 হয়ে যাবে, তাহলে a বাই আর 1/T2 মাইনাস 1/T1। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, ln k1 বাই k2 যেটা কি দাঁড়ালো, a ভাগ আর 1/T2 মাইনাস 1/T1। তাহলে এখান থেকে আমি, যদি আমি দুটো টেম্পারেচারে T1 T2 ভ্যালু বসিয়ে দিই, k1 k2 ভ্যালু বসিয়ে দিই, আরটার মান আমি জানবো, আমি এর মান এখান থেকে ডিরেক্টলি পেয়ে যাবো। তাহলে এটাকে বলে টু টেম্পারেচার ভার্সন। আর এই প্লটটাকে বলে আরহেনিয়াস প্লট। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম যাইতেছি। বুঝতে পেরেছি। বেশ, এবার আমরা একটা ছোট্ট অঙ্ক করে আজকে ক্লাসটা থামাবো, সেটা হচ্ছে যে এই অঙ্কটা, ও আচ্ছা একটা ছোট জিনিস বলা হলো না, সেটা বলে দিই। সেটা হচ্ছে যে যেরকম করে প্রশ্ন করি যে কোন ধরনের, এরকম করে বলি যে দুটি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, একটির ইয়ে বেশি, অন্যটির ইয়ে কম। তাহলে একটা অ্যাক্টিভেশন এনার্জি বেশি, একটা অ্যাক্টিভেশন এনার্জি কম। কার ক্ষেত্রে
আচ্ছা, এটা বুঝতে পারছি তো যে আমি যদি আর্রিনিয়াস থিওরিটা দেখি, এখানে কোথায় গেল এটা, এটা বলে দেওয়া দরকার ছিল। এখানে দেখ, মানে বলেইছি আগে, তাও এখানে মেনশন করে দিয়েছি, টেম্পারেচার বাড়লে কিন্তু এই ফ্যাক্টরটা বাড়ে, যেটা বলেছি যে টেম্পারেচার বাড়লে থার্মাল এনার্জি বাড়ে, থার্মাল এনার্জি বাড়লে EA/RT এই মানটা বাড়ে, সরি এই মানটা কমে, ফলে এই কত সংখ্যক অণু সেই এনার্জি বা এনার্জি বেশি দেওয়া আছে সেই মানটা বাড়ে। এটা এখানে বলেছি যে টেম্পারেচার যত বাড়বে এই মান, এই জিনিসটা কিন্তু বাড়ে। কেন? না, থার্মাল এনার্জিটাই বেড়ে যাচ্ছে, আমার যে রেফারেন্স এনার্জিটা সেই রেফারেন্স এনার্জিটাই বেড়ে যাচ্ছে, এটাই বেড়ে এখানে চলে আসছে, ফলে কত সংখ্যক অণু এই এনার্জিতে আছে সেটা কিন্তু বেড়ে যাবে। ফলে টেম্পারেচার বাড়লে E⁻−EA/RT এই ফ্যাক্টরটা বাড়ে, ফলে হার ধ্রুবকের মান কিন্তু বাড়ে। ঠিক আছে, মানে এখানে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, টি বাড়লে E⁻−EA/RT বাড়ে, এ বাড়ে, কারণ বেশি সংখ্যক সংঘর্ষ সফল হবে। এটা হচ্ছে মূল কথা। এবার আমি বলতে চাইছি যে দুটো কেমিক্যাল রিয়াকশন আছে, একটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, অন্যটির অ্যাক্টিভেশন এনার্জি কম। কার ক্ষেত্রে টি এর পরিবর্তনে কে বেশি পরিবর্তিত হবে? তাহলে আমি বলতে চাইছি যে অ্যাক্টিভেশন এনার্জি কম থাকলে হার ধ্রুবকটা টি এর সাথে তাড়াতাড়ি পরিবর্তিত হয়, না অ্যাক্টিভেশন এনার্জি বেশি থাকলে হার ধ্রুবকটা টি এর সাথে তাড়াতাড়ি পরিবর্তিত হয়? এটা আমরা জেনারেলি বুঝেছি যে টেম্পারেচার বাড়লে হার ধ্রুবক বাড়বে, যে কোনো রিয়েকশনের ক্ষেত্রে বাড়বে, এর কোনো সন্দেহ নেই। যাই হোক, যে কোনো রিয়েকশনের ক্ষেত্রে বাড়বে। আমি বলতে চাইছি কার ক্ষেত্রে এই বাড়ার রেটটা বেশি হবে। ধর একজনের অ্যাক্টিভেশন এনার্জি 100, আরেকটা কেমিক্যাল রিয়েকশন অ্যাক্টিভেশন এনার্জি 1000, কার ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে মানে হার ধ্রুবকটা বেশি বাড়বে তুলনামূলক? বলতে পারবি না? বলতে পারবি না মানে কোনো আইডিয়া, ফিজিক্যাল আইডিয়া? কার ক্ষেত্রে কোনটা বেশি হবে, কে বেশি পাচ্ছে? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে দুটোর ক্ষেত্রেই টেম্পারেচার বাড়লে যার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, যার অ্যাক্টিভেশন এনার্জি কম, দুটোর ক্ষেত্রেই টেম্পারেচার বাড়লে হার ধ্রুবক বাড়বে। আমি বলতে চাইছি কার ক্ষেত্রে বেশি তাড়াতাড়ি বাড়বে। আচ্ছা, আচ্ছা, যার অ্যাক্টিভেশন এনার্জি কম তারটা বাড়বে। কেন? লজিক কি? সেটা অল্প তাপমাত্রায় ভেঙে যাবে না? সেটা তো তাহলে আগে থেকেই ভেঙে আছে। মানে ধর কারো অ্যাক্টিভেশন এনার্জি কম, আমি তার একবার 100 কেলভিনে দেখছি আর 300 কেলভিনে দেখছি, ঠিক আছে, হুম, 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 তো 100তেই অনেকটা হচ্ছে এমনি। হুম। কিন্তু যার অ্যাক্টিভেশন এনার্জি এবং অনেক বেশি, সে কি 100তে হবে অতটা? না, হবে না, তাই তো বললাম যে কমেরটার ক্ষেত্রে হবে। তাহলে তার টেম্পারেচার বৃদ্ধি, তার উপরে ইম্প্যাক্টটা বেশি পড়বে কিন্তু। এটা বুঝতে পারছি না? বুঝতে পারছিস? দেখ ভালো করে বোঝ। হ্যাঁ, সেই ইম্প্যাক্ট বেশি পড়ুক, তো তাড়াতাড়ি তো হবে, মোদ্দা কথা যত আহা, তাপমাত্রা আমি বাড়াতে থাকবে আমি তো আমি তো দুটো রিয়াকশনের রেট কনস্ট্যান্টের তুলনা করছি না, আমি বলতে চাচ্ছি তার দুটো রিয়াকশন আছে। ধর এরকম করে বলছি, তার এরকম করে বলছি যে রিয়াকশন ওয়ান আর রিয়াকশন টু, এর এ কম, এর এ বেশি। ঠিক আছে, ধর আমি দেখছি টেম্পারেচার সমান সমান 100 কেলভিন আর টেম্পারেচার সমান সমান 300 কেলভিন। এবার নো ডাউট যার কম তার রেট কনস্ট্যান্টের মানটা বেশি হবে, এটা কোনো সন্দেহ নেই। ধর কে এর মান হচ্ছে কত কত, ধর 10, আর এর ক্ষেত্রে কে এর মানটা ধর 2। কারণ কি এর ক্ষেত্রে কে এর মান 2 কেন হচ্ছে? অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি, সোজা কথা। ঠিক আছে, তাই জন্য এর রেট কনস্ট্যান্টটা কম হবে, এর বেশি এনার্জি লাগে ক্রস করতে, মানে বেশি এনার্জি ক্রস করতে হয়। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ। হুম হুম তাহলে এবার যখন টেম্পারেচার আমি বাড়াবো, দুটোরই রেট কনস্ট্যান্ট বাড়বে, কারণ কি দুটোর ক্ষেত্রে থার্মাল এনার্জি বেড়ে যাচ্ছে, সহজে ক্রস করতে পারবে এখন অনেক। তাহলে ধর এরটা বেড়ে হলো 10 থেকে 15, এরটা যেটা হবে সেটা সবসময় এটার থেকে কমই থাকবে, এটা আমি বলছি না। কিন্তু এটার যেমন ধর 1.5 গুণ বাড়লো, এটার কি 1.5 গুণ বাড়বে, নাকি তার থেকে কম গুণ বাড়বে, না তার থেকে বেশি গুণ বাড়বে? আমি বলছি এটা যে কার ক্ষেত্রে এই বাড়ার রেটটা বেশি হয়ে যাবে, বেশি হলে বেশি হবে, না সরি কম হলে বেশি হবে, না আচ্ছা। বেশি হলে বেশি হবে? বুঝতে পারছি না? বুঝতে পারছি না?
মানে না না, এটা ওর কি যেহেতু আগে থেকে বেড়ে আছে সেই কারণে ওর বাড়ার একটা কম হবে, এ যেহেতু আগে থেকে কমেই আছে, যে বাড়বে বেশি। একদম একদম, মানে ধর এটা তখন 5 হবে, মানে এটা যদি কথা কথা 1.5 গুণ বাড়ে, এটা হয়তো 2.5 গুণ বাড়বে। হুম হুম। এর ফিজিক্যাল লজিকটা কি, যদি ফিজিক্যাল লজিকটা বোঝার চেষ্টা করি, তানিশা বুঝতে পারছি না, বুঝতে পারছিস না? বুঝতে পারছি। তাহলে ধর ইএ যখন কম আর ইএ যখন বেশি, তাহলে ইএ কম হলে কি হচ্ছে যে, মানে যদি এরকম করে ওই পাঁচিলের সাপেক্ষে বলি, এটা পাঁচিল টপকাতে হবে, তাহলে এনার্জি ব্যারিয়ারটাই ছোট, মানে পাঁচিলটা অত উঁচু নয়, যে যে পাঁচিলটা ক্রস করতে হবে, যে ব্যারিয়ারটাকে ক্রস টপ করতে হয়। তাহলে কম তাপমাত্রাতেই অনেক ধাক্কা সফল হবে, ফলে তাপমাত্রা বাড়ানোর প্রভাব তত বেশি নয়। আর যার ইয়ে অলরেডি বেশি, এনার্জি ব্যারিয়ার বড় বা উঁচু, এরকম করে ভাবতে পারিস, যে ওকে বেশি বেশি উঁচু দেওয়াল টপকাতে হয়, ফলে কম তাপমাত্রাতে খুব অল্প ধাক্কা সফল হয়। তাই তাপমাত্রা বাড়ানোর প্রভাব, বা এরকম করে বলি, তাই তাপমাত্রা বাড়লে, বা এরকম করে বলি, তাপমাত্রা বাড়ানোর প্রভাব এর উপর বেশি। তাই এক্ষেত্রে টি এর সাথে কে তাড়াতাড়ি বাড়বে, বা টি এর বৃদ্ধির সাথে আর এর ক্ষেত্রে টি এর বৃদ্ধির সাথে কে ধীরে ধীরে বাড়বে। দু ক্ষেত্রেই বাড়বে, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু টেম্পারেচার বাড়লে রেট কনস্ট্যান্ট বাড়বে, কিন্তু যার অ্যাক্টিভেশন এনার্জি বেশি তার বেশি তাড়াতাড়ি বাড়বে। এটা ম্যাথমেটিক্যালি কি করে দেখানো যায়? ধর এল এন কে সমান সমান এল এন এ মাইনাস ইএ বাই আর টি। এবার যদি আমি একে টেম্পারেচার সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডি এল এন কে ডিটি সেটা কি হয়ে যাবে? প্রথমে একটা কনস্ট্যান্ট, এটা 0, তারপরে ইএ বাই আরটা কনস্ট্যান্ট, 1/t ডেরিভেটিভ করলে হয়ে যায় -1/t²। তাহলে ডি এল এন কে ডিটি কি হয়ে যাবে? ইএ বাই আর টি²। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ডি এল এন কে ডিটি, এটা কি, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে টি এর পরিবর্তনের সাথে সাথে লগ কে এর কত পরিবর্তন হবে। লগ এর পরিবর্তন তো বেসিক্যালি কে এর পরিবর্তনের সাথে রিলেটেড, সেইটা দেখ প্রপোর্শনাল টু হচ্ছে ই এ, সেটা প্রপোর্শনাল টু হচ্ছে ই এ। তাহলে সেম পরিমাণ তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, যার ই এ বেশি তার লগ কে বেশি বাড়বে। লগ কে বেশি বাড়বে মানে কখন লগ কে বেশি বাড়বে? যখন কে বেশি বাড়বে। তাহলে তাহলে আবার যদি এটাকে এক কথায় বলা যায়, তাহলে কি বলবো? যে রিয়েকশনের প্রথম কথা হচ্ছে যে টি বাড়লে কে বাড়বে, এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি, তার আর ধ্রুবক বা কে তত বেশি টেম্পারেচার সেন্সিটিভ। বোঝা গেল না, বোঝা গেল না? হুম হুম, গেল। তানিশা কি বোঝা গেল? বুঝতে পেরেছি। হুম। তাহলে এবার এই অঙ্কটা করে আমরা কেটে পড়বো আজকে। পর অঙ্কটা তোদের কেউ একজন পর।
The first order rate constant K for the decomposition of a gaseous substance follows the equation. তাহলে আগে ইকুয়েশনটাকে বোঝা যাক। দেখ, লগ কে এটা সমান সমান সামথিং মাইনাস সামথিং বাই টি, বুঝতে পারছিস? লগ কে সমান সমান লগ এ মাইনাস ই এ ভাগ 2.303 আর টি। তাহলে কোনটা লগ এ কোনটা কোন ফ্যাক্টর সেটা দেখে বুঝতে পারছিস তো, না বুঝতে পারছিস না? হুম 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 হুম। হুম তাহলে এবার বল, তারপরটা অংশটা পড়। How long will it take for 1 mole to decompose 75% at 2 to 7 degrees Celsius? সেকেন্ডটা পর আমরা সেকেন্ডটা আগে করবো। Calculate the energy of activation. তাহলে ক্যালকুলেট এনজয়েশন কি করে করবো বল দেখি। তাহলে এবার আমি বলেছি লগ কে সেটা সমান সমান 33.91 মাইনাস 1800 ভাগ টি। তাহলে কি করে করবো বল। তাহলে এখানে আগে দেখি যে, সুতরাং লগ কে ভার্সেস 1/t প্লট করলে স্লোপ কি হবে? এই কোশ্চেন থেকে কি দেখে বুঝতে পারছি স্লোপ কি হবে? যদি আমি এটাকে দেখি, লগ কে এর সাথে আমি 1/t কে প্লট করছি, মানে এইটা 1/t কে প্লট করছি, তাহলে স্লোপ কত হবে বল। হুম, মানে গ্রাফের মাইনাস বল বল যে কোনো একজন বল। মাইনাস 1800। মাইনাস 1800 হবে। আকাশ বুঝতে পারছিস না কেন? এটা এটা তো বেসিক্যালি কি, লগ কে সমান সমান 33.91 মাইনাস 1800 ইন্টু 1/t। তো তাহলে এটা যদি y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি করে লিখি, তাহলে এমটা কোথায়? মাইনাস 1800 না? হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে। হুম, হুম। আবার আরএনএস থিওরি থেকে আমরা কি জানি? লগ কে ভার্সেস 1/t প্লটের স্লোপ কি হয়? একটু আগে দেখলাম মাইনাস ই এ ভাগ 2.303 আর। তাহলে সুতরাং কি দাঁড়াচ্ছে এখান থেকে? মাইনাস ই এ ভাগ 2.333 আর, সেটা কি হচ্ছে? মাইনাস 1800। তাহলে ই এ কি করে বের করবো? ই এ সমান সমান মাইনাস মাইনাস দুপাশে কেটে গেল, 1800 গুণ 2.303 আর, মানে 1800 গুণ 2.303 গুণ আর এর মান যদি আমি বসিয়ে দিই 8.314 জুল পার কেলভিন পার মোল। সেটা গন্ডগোল হলো নাকি? ইউনিটে পার কেলভিন কি করে থাকছে? হুম, ইউনিট মিসম্যাচ হচ্ছে। এইটা 1800 পার কেলভিন হতে হতো, এটা যেটা গন্ডগোল করেছে এরা। মানে এটা কেন বলছি আমি, দেখ, লগ সবসময় ইউনিটলেস হয়, লগের পুরো জিনিসটা নিয়ে লগ ইউনিটলেস। এটাও ইউনিটলেস নাম্বার, তাহলে এটা কি ইউনিটলেস হতে হবে। কিন্তু টেম্পারেচারের অলরেডি একটা ইউনিট আছে কেলভিন, তাহলে এখানেও এর ইউনিটটাকে কেলভিন হতেই হবে, এছাড়া উপায় নেই। মানে বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না। এই পুরো জিনিসটা ইউনিটে, মানে যোগ বিয়োগ কখন করা যায়? যখন ইউনিট ম্যাচ করে। লগ নিয়ে জিনিসটা ইউনিটলেস, লগের ভেতর যাই থাকুক লগের জিনিসটা সবসময় ইউনিটলেস হবে। এইটাই ইউনিটলেস, এটা নাম্বার। তাহলে এই পুরো জিনিসটাকে ইউনিটলেস হতে হবে। এটা হুম ইউনিটলেস কখন হবে? যখন টেম্পারেচার আছে কেলভিনে, তাহলে এটাকেও কেলভিনে থাকতে হবে।
এছাড়া উপায় নেই কোনো। সরি, কেলভিন মাস্টার, এটাকে কেলভিন হতে হবে। মানে এটা আমি বসিয়ে নিচ্ছি, কিন্তু এটা নাহলে মানে এটা প্রশ্নে দিয়ে দেওয়া উচিত। না দিয়ে দিলে তোরা এরকম করে করবি দরকার হলে। তাহলে এটাকে 1800 কেলভিন হতে হবে, এছাড়া উপায় নেই। মানে নাহলে ভুল ইউনিট আসবে। তাহলে এটা গুণটা করলে কি হবে, গুণটা করবি কিছু একটা আসবে জুল পার মোল ইউনিটে। তাহলে এইভাবে এরকম কোনো ইকুয়েশন দিয়ে দিলে আমি জাস্ট এটা স্লোপটাকে দেখবো, আরএনএস থেকে জানা যে স্লোপটা সেটা হচ্ছে এইটা, এটাকে দেখবো, সেখান থেকে আমি এই মানটা বার করে নেবো। বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে গেছে। পেরেছি। বল আকাশ, বল কিছু বলছিস? না না, বুঝতে পেরেছি, তুই বললি। আরে 1 নম্বর পার্টটা কি করে করবো? 1 নম্বর পার্টটা আমার যথেষ্ট সত্যি, তোর মনে নেই? বলেছে যে 75% ডিকম্পোজ হবে এত ডিগ্রি সেলসিয়াসে, কত সময় লাগবে। এটা যেটা গুরুত্বপূর্ণ টাইম সেটা হচ্ছে যে রেট কনস্ট্যান্ট এখানে, সরি, ফার্স্ট অর্ডার রিয়াকশন এখানে বলে দিয়েছে। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমি যদি কে এর মান জানি, মানে রেট কনস্ট্যান্টের মান জানি, তাহলে আমি বার করে নিতে পারি এটা। আমি এটা আপাতত করাচ্ছি না, এই পার্টটা আমরা পরের দিন কাইনেটিক্সের প্রবলেমগুলো, অনেকগুলো প্রবলেম সলভ করবো, তখন আমরা এই ধরনের প্রবলেম সলভ করবো যে কে এর মান দেখ, টেম্পারেচার বসিয়ে দিলে, এখানে যদি টেম্পারেচার মান বসিয়ে দিই আমি, সেলসিয়াসে না, অবশ্যই কেলভিনে বসাতে হবে, তাহলে আমি কে এর মান এখান থেকে পেয়ে যাবো। কে এর মান পেয়ে গেলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি বার করে নিতে পারি যে 75% ডিকম্পোজ হতে কত সময় লাগবে। সেটা আমরা পরের দিন যখন আমি কাইনেটিক্স প্রবলেমগুলো সলভ করবো তখন কানেক্টটা করবো। আজকে আপাতত আমি এখানে থামছি। এই অবধি পড়ানোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা কর, আর নাহলে টাটা। না, নেই প্রশ্ন। কন্ডিশনও নেই? না, নেই। বেশ, এবার ভালো করে দেখবি, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষায়। চল তোর।